নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি সমরেশ মজুমদারের লেখা একটি প্রেমের উপন্যাস। উপন্যাসটির নাম মনের মতো মন। আসুন শোনা যাক এই উপন্যাসটির প্রথম পর্ব। তখনও কলকাতার ৯০% মানুষ বিছানায়। ঘন ছায়া নেতিয়ে রয়েছে উত্তর কলকাতার পুরনো বাড়ির শরীরে, গলিতে। স্বপ্নাশিস আলতো দৌড়ের ভঙ্গিতে দেশবন্ধু পার্কের দিকে যেতে যেতে বুঝতে পারল তার কেডসের আয়ু বেশি দিন নেই। আজকেই যদি আবার সেলাই ছিঁড়ে যায় তাহলে বেকায়দায় পড়তে হবে। পকেটে মাত্র 10টা টাকা পড়ে আছে। মাস শেষ হতে 8 দিন বাকি। দৌড় বন্ধ করে সাবধানে হাঁটতে লাগলো সে। পিতৃদেব হুকুম জারি করেছেন 18 বছর বয়স হয়ে যাওয়ার পর হাত খরচ বাবদ মাসে 60 টাকা দেবেন। এছাড়া কলেজের মাইনে, 4 বেলা খাবার আর বছরে 2টো শার্ট আর প্যান্ট। স্বপ্নাশিসের দাদা দেবাশিস খুব নরম প্রকৃতির। এবার এমবি দিচ্ছে। নিরীহ গলায় জিজ্ঞাসা করেছিল, কিন্তু আন্ডারগার্মেন্টস ছাড়া বাইরে বের হওয়া যাবে না যে? পিতৃদেব তার প্রথম সন্তানকে অত্যন্ত স্নেহ করেন। দেবাশিস স্কুলে বরাবর প্রথম হতো। জয়েন্টে ভালো নাম্বার পেয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। মায়ের ইচ্ছে ছিল তার এক ছেলে ডাক্তার হবে। সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে দেবাশিসকে ঘিরে। তাই পিতৃদেব কোনো কথায় আপত্তি থাকলেও বাধ্য হয়ে মেনে নেন। সেটা বোঝা যায় তার পা নাচানোর ভঙ্গিতে। স্বপ্নাশিস বললে হুঙ্কার দিতেন, কেন তোমাকে কর করে 60 টাকা দেওয়া হচ্ছে না? কিন্তু বড় ছেলে বলে কথা। অবশ্য দেবাশিস এমন নরম গলায় কথা বলে যে চমৎকার সারল্য ফুটে ওঠে। দেশবন্ধু পার্কে ঢুকে স্বপ্নাশিস চারপাশে তাকালো। এর মধ্যে দলে দলে লোক মাঠের চারপাশে চক্কর মারছে। বেশিরভাগ হয় রোগা, নয় বেশ মোটা। আর 40 পার হওয়াদের সংখ্যা দিন দিন বাড়ছে। মেয়েদের একটা দল হাঁটছে যাদের সম্পর্কে সুব্রত বলেছিল একেবারে কাল নাগিনী। কাছাকাছি কাউকে ওদের দিকে তাকাতে দেখলেই বলে, চোখ গেলে দেবো। স্বপ্নাশিসের বাড়িতে মহিলা বলতে কেলোর মা। জ্ঞান হওয়ার পর থেকে সে ওকে একই চেহারায় দেখে আসছে। ভোরবেলায় হুটহাট শব্দ করতে করতে বাড়িতে ঢোকে চেলা কাঠের মতো শরীর নিয়ে। সকাল 10টার মধ্যে কাজ শেষ করে ফিরে যায়। আবার বিকেলে আসে ঘন্টা তিনেকের জন্য। শীত বর্ষায় কামাই করতে দেখেনি কোনো দিন। একটু রেগে গেলেই চিৎকার শুরু করে, এই বলে, তোদের জন্মাতে দেখলাম। অতএব মহিলারা কেন চোখ গেলে দেবার ভয় দেখান তা স্বপ্নাশিসের জানা নেই। তবে মাঝে মাঝে জানতে খুব ইচ্ছে হয়। আচ্ছা, খুব বিনীত ভঙ্গিতে সামনে গিয়ে ওদের নমস্কার করে যদি কারণটা জিজ্ঞাসা করে, তাহলে কি খুব খারাপ ঘটনা ঘটবে? স্বপ্নাশিসের যেহেতু সাহস কম, তাই সে চুপচাপ মাঠে নেমে পড়ল। দেশবন্ধু পার্কের ভেতরে তখন বেশ কয়েকটা দল অনুশীলন শুরু করেছে। দৌড় থেকে শুরু করে ক্রিকেট কি নেই। দূর থেকেই দেখতে পেল হরিমাধবদা ব্যাট করছে। 4 জন বোলারের মধ্যে সুব্রতও আছে। তাকে দেখতে পেয়ে হরিমাধবদা খিঁচিয়ে উঠলেন, এই যে নবাব পুত্তুর, এতক্ষণে আসার সময় হলো? জীবনে বড় ক্রিকেটার হতে পারবি না। স্বপ্নাশিস জবাব না দিয়ে মুখ নিচু করল। হরিমাধব আবার চিৎকার করলেন, কৈফিয়ত না দিলে আজ তোকে আমি ব্যাট ধরতে দেব না। তোদের জন্য আমি এখানে 5টা থেকে অপেক্ষা করছি আর তোরা বিছানায় গড়াগড়ি খাচ্ছিস। এই জন্য বাঙালি কখনো শচীন হতে পারবে না, বড়জোর সৌরভ হয়েই ফুটে যাবে। হরিমাধব যে কথাগুলো বলছিলেন তা মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রাতঃভ্রমণকারীদের কানে যাচ্ছিল। সকৌতুকে স্বপ্নাশিসকে দেখছিল তারা। স্বপ্নাশিস কোনো মতে বলতে পারল, আর কখনো দেরি হবে না, 5:30টার মধ্যে আসবো। এখন কটা বাজে? স্বপ্নাশিসের হাতে ঘড়ি নেই। সুব্রত ঘড়ি দেখে বলল, 5:31:35। তুই একটা ইডিয়েট স্বপ্ন। ইয়েস, তুমি একটা গর্ধব। তোমার অপোনেন্ট তোমাকে ব্লাফ দেবে আর তুমি বোকা হয়ে সেটা গিলবে। কেন আমার মুখের ওপর বলতে পারলি না আপনি ভুল করছেন? আমি ঠিক সময় এসেছি। প্রোটেস্ট করতে শিখবি কবে? স্বপ্নাশিসের আফসোস হচ্ছিল। হরিমাধবদা তাকে এমন বোকা বানাবেন আগে তা সে ভাবতে পারেনি।
বাড়ি থেকে বের হওয়ার সময় সে ঘড়ি দেখেনি। ধমক শুনে সে বিশ্বাস করেছিল সত্যি সত্যি তার দেরি হয়ে গেছে। কি কাণ্ড! হরিমাধবদা ডাকলেন, ধর, সুব্রত আজ মাপা লেংতে বল ফেলেছে, কিন্তু ওই বল থেকে তোকে রান তুলতে হবে। ধর, 12 বলে 20 রান, ফেস কর। স্বপ্নাশিস ভাবল প্যাড পরার অনুমতি নেবে কিনা। নেটে প্যাড পরতে বলেন হরিমাধবদা, কিন্তু ভোরবেলার এই প্র্যাকটিসে সেটা পছন্দ করেন না। বলেন, বলটা ব্যাট দিয়ে মারার জন্য, যদি তোর পায়ে বোলার বল ঠোকে তাহলে এলবিডব্লিউ হয়ে যাচ্ছিস তুই। না না, ফ্রন্ট ফুট থিওরি আমি ভোরবেলায় মানব না। পা দিয়ে লোকে ফুটবল খেলে, ক্রিকেট নয়। প্যাড না পরার জন্য যদি উন্ডেড হও, সেটাই তোমার পাওনা। অতএব স্বপ্নাশিস ব্যাট হাতে তৈরি হলো। হরিমাধবদা চলে গেছেন বোলার এন্ডে। 4 জন বোলার আর একজন উইকেট কিপার ছাড়া এই সময় কোনো ফিল্ডার নেই। বাঁ দিকের পাঁচিলটায় বল লাগানো 4, ওটা ডিঙোলে 6। ডান দিকের গাছটা বাউন্ডারি, এসব মুখস্থ। প্রথম বলটা করলো সুব্রত, গুড লেংথ বল। মাটিতে পড়ে নিচু হয়ে অফ স্টাম্পের দিকে এগোচ্ছিল। মারতে গিয়ে সামনে নিয়ে ডিফেন্স করলো স্বপ্নাশিস। হরিমাধবদা চিৎকার করলেন, 11 বল 20 রান, ইডিয়েট, তুই 5 দিনের টেস্ট ওপেন করতে আসিসনি। স্বপ্নাশিস বলল, এই বল মারবো কি করে? গুড লেংথটাকে ওভার পিচ বানিয়ে নে। থ্রো দেখে পায়ের কাজ করতে পারছিস না? মিস করলে বোল্ড বা স্ট্যাম্পড হয়ে যেতে পারি। হলে হবি, আমি তো তোকে বলিনি আউট হলে 12 বল পাবি না। স্বপ্নাশিস আবার বোকা বলল। হরিমাধবদার স্বভাব হলো কথার প্যাচে ফেলে জব্দ করা। সুব্রত দ্বিতীয় বলটি ডেলিভারি দেবার মুহূর্তে এসে 2 পা এগিয়ে গেল। এবার বলটা গুড লেংথে স্পটে না পড়ে ফুল টস হয়ে গেল। স্বপ্নাশিস এগিয়ে যাওয়ায় বল মারার পজিশনে পেল না। কোনো মতে বুকের কাছে ব্যাট তুলে শেষ মুহূর্তে সে বলে ছোঁয়াতে পারল, কিন্তু ততক্ষণে বল উঠে গেছে ওপরে। সুব্রত দৌড়ে এসে ক্যাচ লুফে নিয়ে চিৎকার করল, আউট! 7:30টায় হরিমাধবদা তাদের ছাড়লেন। এখান থেকে সোজা শ্যামবাজারে গিয়ে বাজার করে বাড়ি ফিরবেন তিনি। ভদ্রলোক বিয়ে করেননি, ভাইয়ের সঙ্গে থাকেন। ক্রিকেটই তার ধ্যান জ্ঞান জীবন। বাংলার হয়ে রঞ্জি খেলেছেন 2 বছর। সেই সময় ক্লিকে পড়ে বাদ যান দল থেকে, কিন্তু এখনো পর্যন্ত অন্তত 22 জন রঞ্জি প্লেয়ার তৈরি করেছেন এই মাঠ থেকে। প্রায়ই বলেন, পরিশ্রম করে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা ইন্ডিয়া খেলে তাদের যে কত পরিশ্রম করতে হয়েছে সেটা ভেবে দেখ। পড়াশোনা খাওয়া দাওয়ার সময় ছাড়া যখন বাড়িতে থাকবি তখনই ক্রিকেটের কথা ভাববি। একজন বোলার তোকে ফাঁসাতে চাইছে, কিন্তু তুই কখনো তার ফাঁদে পা দিবি না। অফ স্টাম্পের বাইরের বল আর মুখ কুটকুট করা কচু তোর কাছে এক জিনিস বলে মনে করবি। এমনিতে তোরা বেশি বয়সে শুরু করেছিস, এবার যদি বেঙ্গলে ডাক পাস তাহলে পারফরমেন্স দেখাতে হবে। হরিমাধবদা যে টিমকে কোচ করেন সেই টিমেই ওরা খেলে। গত বছর প্রথম সুযোগ পেয়েছিল সে। মোট 4টে ম্যাচ খেলে অ্যাভারেজ 30। এবার প্রতিটি ম্যাচে খেলাচ্ছেন হরিমাধবদা। ঠিক এবার লিগে 3 নম্বরে। 4টে সেঞ্চুরি হয়ে গেছে এর মধ্যে। খবরের কাগজে ছবি বেরিয়েছিল 4 বার। পিতৃদেব সেই ছবি দেখতে পেয়ে ডেকে পাঠিয়েছিলেন। তোমার নাম লিখেছে, একই নামের 1000 লোক থাকতে পারে, ছবিটা তোমার কিনা দেখো। মাথা নিচু করেছিল স্বপ্নাশিস। হ্যাঁ। ছেলের ছবি খবরের কাগজে ছাপা হলে বাবা খুশি হয়, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। কলেজের পর ক্রিকেট খেলো বলে তোমার দাদা আমাকে জানিয়েছিল, কিন্তু এ তো পেশাদার খেলা। সারাদিন পড়াশোনা জলাঞ্জলি দিয়ে মাঠে পড়ে থাকতে হয়। এসব যদি করো তাহলে ধরে নেব ভালো পয়সা পাচ্ছ। সামনের মাস থেকে হাত খরচা দেবার দরকার নেই। আশঙ্কিত স্বপ্নাশিস বলে উঠেছিল, আমি কোনো টাকা পাই না। তাহলে সময় নষ্ট করছো কেন? তোমার খবর খবরের কাগজে যখন ছেপেছে তখন বুঝতে হবে পেছনে মোটা টাকার লেনদেন আছে। সারাদিন ধরে তোমাদের ওরা খাটিয়ে পয়সা দেবে না, এটা অন্যায়। কাল থেকে আর মাঠে যাওয়ার দরকার নেই। মন দিয়ে পড়াশোনা করো, যাতে কলেজ থেকে বেরিয়ে একটা কাজকর্ম জোটাতে পারো। পিতৃদেবের এই নির্দেশের ওপর কথা বলার সাহস স্বপ্নাশিসের ছিল না। তার ক্রিকেট জীবন ওখানেই শেষ হয়ে যেত যদি দাদা দেবাশিস এগিয়ে না আসতো।
বড় ছেলের কথা পিতৃদেব সাধারণত অর্ধেক মেনে নেন। এবারও তাই হলো। ক্লাস ফাঁকি দিয়ে খেলা চলবে না, রেজাল্ট খারাপ হলে খেলা বন্ধ করতে হবে। শেষমেশ তার বক্তব্য, হতচ্ছাড়া ব্যাপার, একটা লোক দৌড়ে এসে বল ছুটছেন আর একজন ব্যাট হাতে সেটা হাঁকড়াচ্ছে। কি বাহাদুরি! শরীরে কোনো কসরত নেই, শক্তি দেখাবার সুযোগ নেই, শুধু কয়েক গজের মধ্যে ছোটাছুটি করা। এই জন্যই আমেরিকান, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিরা পৃথিবীতে যারা সভ্য বলে স্বীকৃত তারা ক্রিকেট খেলে না। কথাটা মনে ঢুকেছিল স্বপ্নাশিসের। বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিল। ক্রিকেট খেলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কিছু কিছু দেশ এখন আসছে খেলতে। সাউথ আফ্রিকা একসময় খেলতো, মাঝখানে অচ্ছুত ছিল, আবার খেলছে। বাকি পৃথিবীতে কেউ গাভাস্করের নাম দূরের কথা, ডন ব্র্যাডম্যানের নাম জানে না। সুব্রত একদিন কথার ছলে হরিমাধবদার কাছে প্রসঙ্গটা তুলেছিল। হরিমাধবদাকে এক মুহূর্তের জন্য উদাস দেখালো, তারপর মাথা নাড়লেন তিনি। এই যে দেশগুলোর নাম বললে, তাদের সবার ক্ষেত্রে একটা মিল আছে, কি বলতো? স্বপ্নাশী শুনেছিল ফরাসিরা ইংরেজি বলে না, জার্মানরাও প্রায় তাই, কিন্তু এই দেশগুলোতেও ইংরেজির চল আছে, আর ক্রিকেটের ভাষা ইংরেজি। সে এই উত্তর দিল। হরিমাধবদা বললেন, কিছুটা হলো। আসলে এই সব দেশই একসময় ইংরেজদের অধীনে ছিল, কলোনি বলতে পারো। ব্রিটিশরা ক্রিকেট খেলত, তারা তাদের কলোনির মানুষদের খেলাটা শিখিয়েছে বলে সেখানে ক্রিকেটের চল হয়েছে। সুব্রত বলল, সেই ইংল্যান্ডকে তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া হরদম হারাচ্ছে, সেটাই তো স্বাভাবিক। স্বপ্নাশিস জিজ্ঞাসা করল, আমেরিকানরা তো ইংরেজি বলে, সেখানেও ইংরেজরা গিয়েছিল ৩০০ বছর আগে, তাহলে আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় নয় কেন? আমেরিকায় ইংরেজরা গিয়েছিল সোনার লোভে, গিয়ে থেকে গিয়েছিল, তেমনি স্প্যানিশ, ডাচরাও ও দেশে যায় আগুপিছু। আমেরিকা কখনোই ব্রিটিশদের কলোনি ছিল না যে তাদের ইচ্ছে মতো সবকিছু ও দেশে হবে। এখন তো শুনছি ব্রিটিশরা যা করে ঠিক তার উল্টো আমেরিকানরা করে, এমনকি ইংরেজিটাকেও নিজেদের মতো করে নিয়েছে। যাক, হঠাৎ এসব প্রশ্ন কেন? ভালো জিনিস সবসময় গ্রহণ করবো আমরা। ব্রিটিশরা শিখিয়েছিল বলে যখন টেবিল, চেয়ার, কাপ, প্লেট ফেলে দিচ্ছি না, তখন ক্রিকেটও আমাদের জীবন থেকে বাদ হয়ে যাচ্ছে না। 7:30 বাজা মাত্র হরিমাধবদা উইকেট তুলে নিলেন। কাল এরিয়ানের সঙ্গে খেলা, বিকেলে সবাই এসো, কিছু কথা বলবো। সুব্রত বলল, এখনই বলুন না, বিকেলে একটা ঝামেলা আছে। আমি তোমাদের বলিনি ম্যাচের আগের দিন নিজেকে ফ্রি রাখতে? কি করব বলুন? আমার মাসিমা খুব অসুস্থ, স্বপ্নাশিসের একজন পরিচিত ডাক্তারকে নিয়ে যাওয়ার কথা ওর বাড়িতে, সিরিয়াস কেস। হরিমাধবদার গলার স্বর নরম হলো। কি হয়েছে তার? নার্ভের ব্যাপার। ও, স্বপ্ন, তুই কাল ওপেন করবি। আমি? কেন? যা বলছি শোন, বেঙ্গল টিমে কোনো ভালো ওপেনার নেই। 2-3টে ম্যাচে যদি ক্লিক করে যাস তাহলে কপাল খুলে যেতে পারে। কিন্তু আমি যে অত ডিফেন্সিভ খেলতে পারি না। তোকে কে বলেছে ওপেনারদের ডিফেন্সিভ খেলতে হবে? ননসেন্স। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিবি, মারার বল যেমন মারিস তেমনই মারবি। প্রথম 4টে ওভার রিস্কি শট নিবি না, ব্যাস। বিকেলে এলে তোকে নিয়ে কিছুক্ষণ, যাক গেল, ওর মাসিমা যখন অসুস্থ তখন। আর হ্যাঁ সুব্রত, তুই শুধু মনে রাখবি তোকে অফ স্ট্যাম্পের ওপর বল রাখতে হবে। 3 কাঠির ওই 80 ছাড়া আর কিছু তুই চিনবি না। আজ যেমন গুড লেংথে বল ফেলছিলি, ঠিক তাই চাই। আচ্ছা, গুড লেংথের বল ফেলছিস দেখে স্বপ্ন যখন এগিয়ে গেল তখন হঠাৎ ফুল টাচ করে দিলি কেন? ওকে বোকা বানাতে? সুব্রত হেসে মাথা নাড়ল। হ্যাঁ, ইডিয়েট। ওটা না করে বলটা আরেকটু স্লো ছাড়বি। ব্যাটসম্যান স্পেস বুঝতে না পেরে ফসকাবে আর অবধারিত স্ট্যাম্পড হবে। হরিমাধব চলে গেলেন। সুব্রত বাকিদের কাছ থেকে স্বপ্নাশিসকে কিছুটা দূরে সরিয়ে আনতেই স্বপ্নাশিস তাকে জিজ্ঞাসা করল, তুই ওরকম গুল মারলি কেন? কারণ আজ বিকেলে আমরা আসতে পারবো না তাই। আমরা আসতে পারবো না কেন? তোর কোন মাসি? আমার কোনো মাসি নেই, শ্যামনগরে যেতে হবে। 30 ওভারে খেলা, দুজনের জন্য 500 চেয়েছি। আজ কোয়ার্টার ফাইনাল,
চটপট বাড়ি গিয়ে তৈরি হয়ে উল্টোডাঙা স্টেশনে চলে আস 9:30টার মধ্যে। তুই খেপ খেলতে যাচ্ছিস? আমি একা নই, তুইও যাচ্ছিস। যা, আর দেরি করিস না। সুব্রত উল্টো দিকে হাঁটতে লাগলো। স্বপ্নাশিস হতভম্ব। সুব্রত প্রায়ই কলকাতার আশেপাশে খেপ খেলে বেড়ায়, কিন্তু এখনো পর্যন্ত স্বপ্নাশিস ও পথে যায়নি। হরিমাধবদার কড়া নির্দেশ আছে খেপ না খেলার। শ্যামনগরটা কোথায় চট করে মাথায় এলো না। সেখানকার কোন টিমে তাদের খেলতে হবে তাও বলল না সে। ক্রিকেট এমন খেলা, কোথাও কেউ একটু ভালো খেললেই খবর ছড়িয়ে যায়। বিপক্ষ দলেও পরিচিত খেলোয়াড় থাকতে পারে। সেক্ষেত্রে হরিমাধবদার কানে খবর পৌঁছতে 2-1 দিন লাগবে মাত্র, আর তাহলে একদম ছিঁড়ে খাবেন উনি। বেঙ্গল খেলার কোনো চান্স থাকবে না। স্বপ্নাশিস দোটানায় পড়ল। তাছাড়া আজ কলেজ আছে, এমনিতেই লিগ খেলার জন্য ভালো কামাই হবে। কি করবে ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে এসে শুনল পিতৃদেব তারস্বরে চিৎকার করছেন। এ বাড়িতে ঢোকার 2টো পথ আছে। জমাদার যে পথে ঢোকে সেই পথে ঢুকবে বলে স্বপ্নাশিস মৃদু শব্দ করতে লাগলো। এর পরিণতি হলো উল্টো। কেলোর মায়ের গলা পাওয়া গেল ভেতর থেকে। সময় অসময় নেই, হুট করে এলেই হলো মুখ পোড়া। এখন আমার নিঃশ্বাস ফেলার সময় নিচে তোকে জল দিতে যাব, 1 ঘন্টা বাদে ঘুরে এসো। কেলোর মায়ের গলা কানে যাওয়া মাত্র পিতৃদেব আচমকা চুপ করে গিয়েছিলেন। এবার তাকে বলতে শোনা গেল, আশ্চর্য, একটু আস্তে কথা বলতে পারো না? বলে কি হবে, শুনতে পাবে না তো? আপনি এত জোরে জোরে কথা কইছেন। ঠিক আছে ঠিক আছে, 7 সকালে লোক এসেছে বাবুর খোঁজে, আর তিনি মর্নিং ওয়াকে গিয়ে এখনো ফেরেন। আমাকে বলে কিনা যেমন করেই হোক ওকে আজ দুপুরে ক্লাবে পাঠিয়ে দেবেন। কেন? দুপুরে ক্লাবে গিয়ে আড্ডা মারবেন কলেজে ক্লাস করা বদলে? আসুক ওর দাদা, হেস্ত নেস্ত করবে। মা মারা ছেলেটাকে বাবু বড্ড শাসন করেন। কেলোর মায়ের গলা শোনা গেল। মা তো আমারও মরে গিয়েছে কবে। মা মারা বলে আদি খেতা করো না তো। এই করেই বাঙালি 12টা বেজে গেল। এইভাবে চললে 9:30 এখানেই বেজে যাবে। স্বপ্নাশিস ধীরে ধীরে সামনের দরজায় চলে এলো। পিতৃদেব বসে আছেন বাইরের ঘরের ইজি চেয়ারে। কেলোর মা অবশ্যই ভেতরে দাওয়ায়। দুজনে কথাবার্তা চলছে পরস্পরের মুখ না দেখে। এসব এ বাড়িতেই সম্ভব। পিতৃদেব খুব শান্ত ভঙ্গিতে বললেন, বসো। এই গলা অনেককাল শোনেনি স্বপ্নাশিস। থতমত হয়ে বলল, আগে। আমি তোমাকে বসতে বলেছি, তবে ইচ্ছে করলে দাঁড়িয়েও থাকতে পারো। হ্যাঁ, শোনো, তোমার সমস্ত বন্ধু বান্ধবদের বলে দেবে বাড়িতে এসে আমাকে যেন হুকুম না করে। হুকুম সহ্য করতে পারি না বলে জীবনে চাকরি করিনি। আন্ডারস্ট্যান্ড? স্বপ্নাশিস কিছু না বুঝেই মাথা নেড়ে হ্যাঁ বলল। কে তাকে কোথায় কোন ক্লাবে যেতে বলেছে সেই প্রশ্ন করার সাহস হলো না। তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই বাড়ির ভেতরটা অদ্ভুত ধরনের। একটা ছোট্ট বাঁধানো উঠোন আছে, তার একপাশে রান্নার ঘর। বাথরুমটা উল্টো দিকে। উপরে পিতৃদেবের শোয়ার ঘর। পাশের ঘরটি তালা দেওয়া থাকে। ও ঘরে কোনো মূল্যবান জিনিস আছে কিনা জানা নেই। জ্ঞান হওয়ার পর থেকেই স্বপ্নাশিস ওই তালা দেখে আসছে। নিচের পাশাপাশি 2টো ঘরে ওরাই 2 ভাই থাকে। পিতৃদেবের ঘরের জানলা থেকে তাদের ঘর 2টোর দরজা দেখা যায়। এ বাড়িতে রেডিও ছিল, এখন টিভি এসেছে। টিভি চলে যখন খবর হয়। কলকাতা দিল্লির খবরের পর চ্যানেল ঘুরিয়ে বিবিসি ধরা হয়। বিবিসি তো সারাক্ষণ পৃথিবীর খবর সাপ্লাই করছে। টিভির অপারেটর স্বয়ং পিতৃদেব। সিরিয়াল দূরের কথা, কোনো ফিল্ম আজ অব্দি ওই টিভিতে দেখার সুযোগ হয়নি। টিভিটা আছে বাইরের ঘরে। শুতে যাওয়ার আগে পর্যন্ত পিতৃদেব ওখানে বসে থাকেন। ওয়ার্ল্ড কাপ বা ওই জাতীয় মধ্যরাতের খেলা স্বপ্নাশিস ওই টিভিতে চুরি করে দেখেছে। শব্দ একেবারে বন্ধ করে খেলা দেখা যে কি বিরক্তিকর, সেই অভিজ্ঞতা হয়ে গেছে। জুতো খুলে উল্টে পাল্টে দেখছিল সে। আজ সুব্রতর কথা মতো গেলে নিশ্চয়ই কিছু টাকা পাওয়া যাবে। সিজনে ওরা তো ভালোই রোজগার করে। সেই টাকায় কি একজোড়া কিডস হবে? হরিমাধবদা জানলে অবশ্য 12টা বেজে যাবে। স্বপ্নাশিস হঠাৎ দরজায় ছায়া দেখে চমকে তাকালো। কেলোর মা দাঁড়িয়ে আছে অদ্ভুত মুখ করে। কি ব্যাপার? তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে খোকা। কেলোর মা ঘরে ঢুকে পড়ে বলল, কথাটা যেন কারোর কানে না যায়।
কি কথা? কেলোর সর্বনাশ হয়ে গিয়েছে। সে কি? কি ব্যাপার? ওকে পেট নিতে ধরেছি। যা, তোমাদের যত কুসংস্কার। বস্তির লোক বলেছে বুঝি? এই দেখ, চিঠি ওর প্যান্টের পকেটে পেয়েছি। আজ যখন ঘুমোচ্ছিল তখন বের করে নিয়ে এসেছি। পড়ে শোনাও তো কি মন্তর দিয়েছে। কেলোর মা একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। কাঁপা হাত থেকে সেটা নিয়ে খুলল স্বপ্নাশিস। মাই ডার্লিং, আই লাভ ইউ, তোকে ছাড়া আমার দিল দিওয়ানা। মনে মনে পড়ছিল স্বপ্নাশিস। কেলোর মা ফিসফিস করে বলল, আহ, আমি শুনবো বললাম না, জোরে জোরে পড়ো। স্বপ্নাশিস বলল, প্রচুর বানান ভুল। ঠিকঠাক করে নাও না, লেখাপড়া শিখেছ কি করতে? মেয়েটা তো 4 ক্লাসের ওপর পড়েনি যে ঠিকঠাক লিখবে। বিয়ে হয়েছিল যে গ্রামে, সেখানে সিনেমা হল নেই বলে ছাড়ান করে দিয়ে ফিরে এসেছে। পড়ো। স্বপ্নাশিস গড় করে পড়তে লাগলো। মাই ডার্লিং, আই লাভ ইউ, তোকে ছাড়া আমার দিল দেওয়ানা। গত শনিবার তুই আমাকে গ্রেসের সিনেমা দেখালি। মনে হচ্ছিল আমি মাধুরী আর তুই অজয়। গলে লাগ যা। কিন্তু ডার্লিং, এইভাবে কতদিন চলবে? মায়েরই বলছি, মরে যাব। তোর মা। স্বপ্নাশিস থেমে গেল। কেলোর মা সম্পর্কে খুব খারাপ কথা লিখেছে। সে নিচে তাকালো। তোমারা মাধুরী। কি হলো, থামলে কেন? কেলোর মা জানতে চাই। ওই আর কি, আমাকে গালি দিয়েছে। না না, লিখেছে তোমার মাকে আমার খুব ভালো লাগে, খুব ভালো মানুষ। আমার বাবা তোমার মায়ের প্রশংসা করত। বানিয়ে বানিয়ে বলল স্বপ্নাশিস। তা করবে না? যৌবনে আমার পেছনে ঘুরঘুর করতো সে, ব্যাস। হ্যাঁ, এইটুকুই। কি করা যায় বলো তো খোকা? কি আর করবে? কেলোর সপ্তাহে 2-3 দিন কাজ, নিজেরই চলে না। তাছাড়া ওই পেতনি ঘাড়ে চেপে সব শুষে নিচ্ছে। এবার ঘরে ঢুকলে আর দেখতে হবে না। এর আগে কত ছেলে ঘাড় মটকেছে তা কি বলবো। আজই আমি কুরুক্ষেত্র করব। খবরদার ও পথে যেও না, তাহলে কেলেও তোমার শত্রু হয়ে যাবে। তাই বলে এসব আমি মেনে নেব? ছেলেকে বোঝাও না। আচ্ছা, মেয়েটা কেমন দেখতে? যৌবনে কুকুরিকেও দেখতে ভালো লাগে। মরণ, কার সঙ্গে এইসব কথা বলছি? বাবু জানতে পারলে আমার ছাল ছাড়িয়ে নেবে। তা তুমি আমার ছেলের মতো একটা পরামর্শ দাও, আমার বুকে আগুন জ্বলছে গো। কাঁদো কাঁদো মুখে বলল কেলোর মা। স্বপ্নাশিসের খুব মায়া হলো। সে বলল, আমাকে কদিন ভাবতে দাও, ততদিন চুপ করে থেকো। খুব সিরিয়াস ব্যাপার। অনেকে শুনেছি বাধা পেলে আত্মহত্যা করে। কেলো ছাড়া তোমার তো কেউ নেই। আচ্ছা, ওকে আমার সঙ্গে দেখা করতে বলো। আর এখনো যাও, চটপট ভাত দাও। চিঠিটা আমার কাছে থাকলো। বাথরুমে ঢুকে গেল স্বপ্নাশিস, কিন্তু তার মাথার ভেতর চিঠির লাইনগুলো প্রবলভাবে থেকে গেল। কেলো সম্ভবত তারই বয়সী। শৈশবে ওর মায়ের সঙ্গে এ বাড়িতে আসতো। একটু আদ্র খেলাধুলো যে করেনি তা নয়। তারপর কেলোর মা ওকে কর্পোরেশনের স্কুলে ভর্তি করে দিয়েছিল। সে সময় বইপত্রের জন্য আসতো। কেলোর গায়ের রং কালো, স্বাস্থ্য ভালো, মাথায় মিঠুনের ছাঁট। একটু বড় হওয়া মাত্র এই বাড়িতে আসা বন্ধ করে দিল কেলো। জিজ্ঞাসা করলে ওর মা বলতো, দুঃখের কথা কি বলবো খোকা, বলে যে বাড়িতে ঝিগিরি করো সে বাড়িতে আমাকে যেতে বলবে না, পাড়ায় আমার প্রেস্টিজ আছে। কিন্তু স্বপ্নাশিসের সঙ্গে মাঝে মাঝেই রাস্তাঘাটে দেখা হতো। ছেলেবেলার তুই তোকারি তুমিতে উঠে গিয়েছে ততদিনে। একদিন দেশবন্ধু পার্কে সে ব্যাট করে ফিরছে। কেলো এসে বলল, তুমি বাইরে দারুণ খেলো তো। তুই কি করছিস? ড্রাইভিং শিখছি, ট্যাক্সি চালাব। পড়াশোনা ছেড়ে দিয়েছিস? তুত, ওসব ভদ্রলোকের জন্য। আমাকে এখন মালের ধান্দা দেখতে হবে। এর কিছুদিন বাদে কেলোকে পুলিশ ধরেছিল সিনেমার টিকিট ব্ল্যাক করার অপরাধে। কেলোর মায়ের তখন কি কান্না! আমার ছেলে এরকম করতেই পারে না, ওর বন্ধুরা টিকিট রাখতে দিয়েছিল বলে রেখেছিল। পিতৃদেবের শরণাপন্ন হয়েছিল কেলোর মা। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, তোমার ছেলে বলে আমি কিছু বলছি না। আমার ছেলে এরম করলে ত্যায্য পুত্র করতাম। সেই কেলো, সে আরে ট্যাক্সি চালায়। রোজ গাড়ি পায় না বলে রোজগার কম, তবু তাতেই খুশি ছিল ওর মা। কিন্তু এই চিঠি বলছে কেলো প্রেম করছে। স্বপ্নাশিসের মজা লাগলো। মেয়েটা যেভাবে লিখেছে তাতে বোঝা যাচ্ছে সিনেমার পোকা। কিন্তু চিঠি পড়লে গা কিরকম শিরশির করে। গায়ে জল ঢাললো সে।
পরিচিত কোনো মেয়ের মুখ মনে করার চেষ্টা করলো যে তাকে এই ভাষায় চিঠি লিখতে পারে। না, কাউকে মনে পড়ল না। এ বাড়িতে কেলোর মা ছাড়া কোনো মহিলা নেই। মা মারা যাওয়ার পর পিতৃদেব আবার বিয়ে করতে পারতেন, তখন তো সে একেবারে শিশু। তিনি তা না করে বিবেকানন্দের বাণী মুখস্থ করেছেন। স্বপ্নাশিস বিবেকানন্দর কোনো লেখা পড়েনি। মাঝে মাঝে সন্দেহ হয় পিতৃদেব যা বলেন তার সবই বিবেকানন্দর লেখা কিনা। নারী বর্জিত জীবন যাপন করেছিলেন বলে এই সংসারে আর কোনো মহিলা আসেনি। স্বপ্নাশিসের মনে হচ্ছিল কেলো বেশ ভাগ্যবান। খাওয়া দাওয়া সেরে খেলার পোশাক জুতো ব্যাগে ভরে গম্ভীর মুখে সে পিতৃদেবের সামনে দিয়ে বেরিয়ে গেল। তিনি সম্ভবত চোখ তুলে দেখেছিলেন, নইলে স্বপ্নাশিস তার পিঠে অস্বস্তি অনুভব করল কেন। ওই সময় যদি তিনি ব্যাগ নিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতেন তাহলেই হয়ে গিয়েছিল। উল্টোডাঙ্গা স্টেশনের ইনকোয়ারির সামনে সুব্রত দাঁড়িয়েছিল। ওকে দেখে হেসে বলল, যাক, হেসে গেছিস। ওদের একজন বোলার আর ব্যাটসম্যান দরকার। তোকে তো বলেছি 5 চেয়েছি, কত দেবে জানি না। যাই দিক 50-50। কম দেয় নাকি? কম? খেপ খেলতে গিয়ে আক্ষেপে পড়তে অনেক সময় পুরোটাই মেরে দেয়। তাহলে যাচ্ছিস কেন? এখানে মারতে পারবে না, আমার মামাতো ভাই আছে ওই ক্লাবে। চল, টিকিট হয়ে গেছে। ওভারব্রিজে উঠতে উঠতে সুব্রত বলল, হরিমাধবদাকে একদম বলবি না, কিন্তু যদি জানতে পারে? দূর, কোথায় শ্যামনগর আর কোথায় দেশবন্ধু পার্ক, তোর তো আজ হাতে খড়ি। হ্যাঁ, ভয় লাগছে খুব। শোন, মিনিমাম 50 করতে হবে তোকে, তাহলেই আরো ক্ষেপ পাবি। আর বেঙ্গল খেলে ফেললে দেখবি দর উঠে গেছে হু হু করে। আমার চাই না। গাড়লের মতো কথা বলিস না। সেদিন বলছিলি কেটস কেনার টাকা নেই, আজই একটা হয়ে যাবে। তাহলে হরিমাধবদা যতদিন আছে ততদিন তুই ক্লাবের কাছে টাকা চাইতে পারবি না। অন্য ক্লাবে যাওয়া সম্ভব নয়। বেঙ্গল খেলে মাল বানাবি কি করে? বছরে এরকম 20টা খেললে তবু ইজ্জত বাঁচবে। নৈহাটি লোকালে উঠে বসলো ওরা। সকালের ট্রেন ভিড়ের উল্টো দিকে যাচ্ছে বলে কামরায় বেশি লোক নেই। বসা মাত্র নজর গেল যার দিকে, তার চোখে রোদ চশমা, পরনে সালোয়ার কামিজ, হাতে মোটা বাঁধানো খাতা, উদাস ভঙ্গিতে জানলার ধারে বসে প্রকৃতি দেখছে চলন্ত ট্রেনে বসে। ওর চোখ দেখা যাচ্ছে না, কিন্তু নাক, ঠোঁট, চিবুকের গরম জানিয়ে দিচ্ছে সৌন্দর্য কাকে বলে। গায়ের রঙের সঙ্গে সকালবেলার প্রথম রোদ মাখামাখি। সুব্রত চাপা গলায় ডাকলো, এই। সে মুখ ফেরাতে বলল, ওভাবে দেখতে নেই। কি সুন্দর না? বেল পাকলে কাকের কি, আমরা কাক, বুঝলি? ওহো, তুই আজ ওপেন করবি? সঙ্গে সঙ্গে চটকা কেটে গেল। মাথা খারাপ? তোকে হরিমাধবদা তো তাই বলেছে, ওরা ওপেনার চাইছিল। এমনি টাকা দিচ্ছে নাকি? অফের বল ছেড়ে দিবি, ব্যাস। বেশি জ্ঞান দিস না। কি টিমে খেলবো, কাদের বিরুদ্ধে খেলবো কিছুই জানি না। জানতে হবে না। শোন, তোকে আর একটা কথা বলি। এই যে আমাদের টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য তো দলের 2টো রেগুলার প্লেয়ারকে তো বসতে হয়েছে। এই ব্যাপারটা অনেকের ভালো নাও লাগতে পারে। ওরা চেষ্টা করবে তোকে বেকায়দায় ফেলতে। যে বলে রান নেই সেই বলে রান নিয়ে তোকে রান আউট করে দেবে। এতে তো ওদের টিমের ক্ষতি হোক। বোঝাতে চেষ্টা করবে বাইরে থেকে ভুসি মাল এনেছে টাকা খরচ করে। আমার বেলায় ক্যাচ ছাড়বে না, তবে 2-4টে বেশি বাউন্ডারি হয়ে যেতে পারে। এরকম অভিজ্ঞতা আমার এর আগেও হয়েছে। চুরি করে সিঙ্গেল নিতে যাবি না। সুব্রত সিরিয়াস হয়ে বোঝালো। স্বপ্নাশিসের চোখ বারংবার তার দিকে চলে যাচ্ছিল। আচ্ছা, এই মেয়ে কি কাউকে চিঠি লেখে মাই ডার্লিং বলে? মেয়েরা বেশি সুন্দর হলে অল্প বয়সেই প্রেমিক তৈরি হয়ে যায়। নিশ্চয়ই এই মেয়ের কেউ না কেউ আছে। ভাবতেই মন খারাপ হয়ে গেল। দমদম এসেছে। কতক্ষণ লাগবে? 45 মিনিট। আমরা যেখানে নামবো তার পরেও ট্রেন যাবে? হ্যাঁ, নৈহাটিতে গিয়ে থামবে। তুই আজ ওপেন কর, দেখবি বেঙ্গল টিমে চান্স পেয়ে যাচ্ছিস। হরিমাধবদা খুব আশা করছে তুই বেঙ্গল টিমে থাকবি। সুব্রতর কথা শেষ হওয়া মাত্র স্বপ্নাশিস দেখল রোদ চশমা এদিকে ফিরল। কি কাণ্ড! মেয়েটা তাকে দেখছে। সেটা লক্ষ্য করে সুব্রত বলল, রঞ্জিতে যদি কয়েকটা সেঞ্চুরি করতে পারিস তাহলে ইন্ডিয়া টিমে ঢুকে যেতে পারবি। কে বলতে পারে 2 বছর বাদে লোকে শচীনের মতো তোর নাম করবে কিনা। হ্যাট! স্বপ্নাশিসের মুখ থেকে শব্দটা ছিটকে বের হলো, সেই সঙ্গে মুখে রক্ত জমল।
মাঝে মাঝে এই কল্পনা সে এমন ছবি আঁকে, একদিন স্বপ্নও দেখেছিল, কিন্তু সুব্রতর মুখে শোনা মাত্রই অসম্ভব বলে মনে হলো। অনেকদিন একা হাঁটতে হাঁটতে সে যে ছবিটা এঁকেছে তা এই রকম। রঞ্জিতে কয়েকটা সেঞ্চুরি করে ফেলার সুবাদে সে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 260 তুলেছে 50 ওভারে। স্বপ্নাশিস ওপেন করেছিল, কিন্তু মাত্র 15 ওভারে 5 উইকেট চলে গিয়ে ইন্ডিয়ার 30 রান। সবাই বুঝে গিয়েছে পরাজয় অবশ্যম্ভাবী। হঠাৎ তার মন শক্ত হলো, মনে মনে বলল, জাগো বাঙালি। ওয়ার্ন বল করতে আসছে, সোজা মাথার উপর দিয়ে 6। লেগ অফ দিয়ে পরপর 4টে চার। শেষ বলে 1 নিয়ে উল্টো দিকের উইকেটে গিয়ে নেক্সট ওভার ফেস করলো সে। 1 ওভারে 23 রান। 22 ওভার বাকি থাকতে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সে বেরিয়ে আসছে মাঠ থেকে ব্যাট উঁচু করে। সে জানে এ সবই স্বপ্ন, কিন্তু স্বপ্নটাকে দেখতে ভারী ভালো লাগে। একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে ট্রেনটা। ব্যারাকপুরে এসে থামতেই মেয়েটা নড়ে চড়ে উঠল। স্বপ্নাশিসের খুব খারাপ লাগছিল, মেয়েটা নিশ্চয়ই নেমে যাবে এখানে, কিন্তু ও নামলো না। মাঝে মাঝে বাইরের প্রকৃতি দেখছে, আবার ভেতরেও নজর রাখছে। রোদ চশমার জন্য ওর চোখ দেখা যাচ্ছে না, এই মুশকিল। হঠাৎ উল্টো দিকে বসা এক বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমরা ক্রিকেট খেলো? সুব্রত মাথা নাড়ল। হ্যাঁ। শ্যামনগর যাচ্ছ? আপনি জানেন ওখানে খেলা হচ্ছে? হ্যাঁ, খুব পুরনো টুর্নামেন্ট। আমরা যখন রঞ্জি খেলতাম তখন অবশ্য এত সব টুর্নামেন্ট ছিল না। কলকাতার বাইরে খেলতে গেলে তো তোমরা টাকা নাও, দিলেই নি। সুব্রত বলল, ও অবশ্যই প্রথম যাচ্ছে, কোনোদিন টাকা নেয়নি। আপনি কবে রঞ্জি খেলতেন? পঙ্কজ রায়ের সময়? না না, তারও আগে। লিগে খেলো? হ্যাঁ, ওর এবার বেঙ্গল খেলার সম্ভাবনা আছে। বৃদ্ধ তাকালেন স্বপ্নাশিসের দিকে। তাহলে আরো পরিশ্রম করো। এই যে উৎপল চ্যাটার্জি কত পরিশ্রম করেছে বলেই তো 30 বছর বয়সে সুযোগ পেল। আমি ওর কাছে বেশি আশা করি না। এখন 16-17তে একটা প্লেয়ার তৈরি হয়ে যায়। তোমাদের বয়সে তো চুটিয়ে খেলা উচিত। এমন সময় মেয়েটি উঠে দাঁড়ালো। চলন্ত ট্রেনে ব্যালেন্স রাখতে রাখতে এগুলো দরজার দিকে। বৃদ্ধ বললেন, তোমরা বসে আছো কেন? শ্যামনগর এলো বলে। ওরা ঝটপটিয়ে উঠে দাঁড়ালো। স্বপ্নাশিস দেখল মেয়েটি গম্ভীর ভঙ্গিতে নেমে গেল প্ল্যাটফর্মে। ওরা নামতেই ট্রেন ছেড়ে দিল। সে জিজ্ঞাসা করল, কত দূরে মাঠ? আমি জানি না, ভেবেছিলাম বাবলু আসবে আমাদের নিতে। প্রথমে মামার বাড়িতেই যেতে হচ্ছে। বাবলুটাকে? আমার মামাতো ভাই। কিন্তু বাবলুর দর্শন পাওয়া গেল। সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছে স্টেশনে। সুব্রত পরিচয় করিয়ে দেবার পর বাবলু তাকে একপাশে টেনে নিয়ে গেল। স্বপ্নাশিস দেখল বাবলুর কথা শুনে সুব্রত মাথা নাড়ছে খুব। শেষ পর্যন্ত অনুরোধের ঢেঁকি গিলল। রিকশায় বসেই সুব্রত বলল, নিজের মামাতো ভাইকেও বিশ্বাস করা যায় না। কেন, কি করেছে? বলছে 400 টাকার বেশি দিতে পারবে না। ভেবেছিলাম ফিরে যাব, তারপর মনে হলো তাতে কি লাভ হবে। দিনটা নষ্ট করার চেয়ে যা পাওয়া যাচ্ছে তাই নেওয়া হোক। তুই 2.5 নিস, আমি 1.5 নেব, ঠিক আছে? সুব্রত বলল, যা দেবে 50-50 হবে। সাইকেলে চেপে বাবলুরা আগে আগে যাচ্ছিল। হঠাৎ স্বপ্নাশিস মেয়েটাকে দেখতে পেল। রাজেন্দ্রাণীর মতো রাস্তার ধার ঘেঁষে চলেছে। পাশ দিয়ে রিকশাটা যখন যাচ্ছিল তখন সে মুখ ফিরিয়ে তাকাতে মেয়েটি মুখ তুলল। এখন ওর চোখে রোদ চশমা নেই, চোখ দুটো আশ্চর্য সুন্দর। ওই চোখের দিকে তাকালে আয়ু 1 কোটি বছর বেড়ে যায় অনায়াসে। কিন্তু এই মেয়ে কি হাসতে জানে না? মুখে কোনো ভাঁজ পড়ল না স্বপ্নাশিসকে দেখেও। রিকশাটা বেশ কিছুটা পথ চলে এলে সুব্রত বলল, তোর এই দোষ ছিল না। কি দোষ? পটেটো। ভাগ, মফস্বল শহরে মেয়েদের দিকে ওভাবে তাকাস না। এখানকার লোক বাইরে মানুষকে মনে মনে অপছন্দ করে, অন্তত নিজেদের মেয়েদের ব্যাপারে। তুই চুপ কর। স্বপ্নাশিস যা ভেবেছিল তা নয়। কাজের দিন হলেও প্রচুর দর্শক মাঠে। দুদিকে শামিয়ানা টাঙিয়ে টেন্ট হয়েছে।
বেশ কিছু বয়স্ক মানুষ খেলা নিয়ে রীতিমতো সিরিয়াস। আলাপ টালাপ হওয়ার পর সে তার দলের ক্যাপ্টেনকে লক্ষ্য করছিল। গাওয়াস্কার গাওয়াস্কার ভাব। টসে হেরে ফিল্ডিং নিতে বাধ্য হতে ওরা মাঠে নামল। মাঠের দুপাশ দিয়ে রাস্তা, বাড়ি। সুব্রত ভালো বল করেছে, তবু ৩০ ওভারে ১৮০ রান তুলে ফেলল বিপক্ষ দল। ওরা নাকি ৩ জন সিনিয়র ডিভিশনে খেলোয়াড় এনেছে। লাঞ্চে সুব্রত বলল, কিরে, পারবি তো? স্বপ্নাশিস খিচিয়ে উঠল, ক্রিকেট কি একজনের খেলা? তুই তো ভালো বল করলি, পারলি ওদের রান রুখতে? কম করে ৫০ রান বেরিয়ে গেছে ফিল্ডিং এর দোষে। গাওস্কার একজন প্রৌঢ়র সঙ্গে এগিয়ে এলো। আমাদের আস্কিং রেট ৬, অর্থাৎ পার বল ১ রান। একদম ঠুকে খেলা চলবে না, প্রথম থেকেই অল আউট যান। আপনি তো ওপেন করবেন, কথাটা খেয়াল রাখবেন। ইনিংস শুরু করতে নামলো স্বপ্নাশিস। ব্যাট হাতে যেতে যেতে সঙ্গীকে বলল, আমি কল না দিলে আপনি রান নেবেন না, অন্তত প্রথম কয়েকটা ওভার ধরে খেলতে চাই। ক্যাপ্টেন বলেছে অল আউট যেতে, কথা না শুনলে পরে ম্যাচে বসিয়ে দেবে। ছেলেটির কথা শুনে কাঁধ নাচালো স্বপ্নাশিস। কিছু বলার নেই, ছেলেটাই শুরু করলো। প্রথমেই ২ রান, দ্বিতীয় বলে এলবিডব্লিউ। সমস্ত মাঠ চুপচাপ, শুধু ফিল্ডাররা নাচছে। প্রথম ডাউন এসেই একটা রান নিল। চতুর্থ বল ফেস করার আগে মাঠ দেখে নিল স্বপ্নাশিস, এবং তখনই চোখে পড়ল তাকে। বোলারের পেছন দিকে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে খেলা দেখছে। এতক্ষণ সে ফিল্ড করেছে, কিন্তু ওই বাড়ির দিকে তাকায়নি। গুড লেন্থ বল মাঝ ব্যাটে রাখল সে। বাকি দুটো চমৎকার ঠেকিয়ে দিল। মনে মনে ঠিক করলো অটুট হবে না, এবং যতক্ষণ পারে উইকেটের এই এন্ডেই থাকবে। এদিকে থাকলে ওকে দেখা যাবে। ৩ ওভারে ১০ রান উঠতেই চিৎকার শুরু হলো। দর্শকরা চেঁচাচ্ছে, গাওস্কারও। ৮ রান করে ৬ মারতে গিয়ে লোপ্পা ক্যাচ দিয়ে 1 ডাউন ফিরে যেতে নতুন ব্যাটসম্যান এসে তাকে বলল, দেবিদা বলছেন মেরে খেলতে, এভাবে খেললে টিম হেরে যাবে। তাই বলে সুইসাইড করতে হবে নাকি? দেখুন, টিম না জিতলে আপনাদের পেমেন্ট নিয়ে ঝামেলা হবে। মেজাজ খারাপ হয়ে গেল স্বপ্নাশিসের। ইচ্ছে করছিল এখনই মাঠ ছেড়ে চলে যেতে। হরিমাধবদা কেন খেপ খেলার বিরোধী তা বোঝা যাচ্ছে, কিন্তু মাঠ ছেড়ে গেলে বিশেষ একজন দর্শক কি ভাববে তাকে? স্বপ্নাশিস মুখ তুলল, যা, মেয়েটা ব্যালকনিতে নেই। ফুল টস বল দেখে সজোরে ব্যাট চালালো স্বপ্নাশিস। মিড অন দিয়ে সোজা ৬। হাততালি পড়ছে খুব। এবার গুড লেন্থ পড়ছে দেখে এগিয়ে গেল সে। ঠিক যেভাবে হরিমাধবদা বলেছিলেন সেইভাবে বলটাকে ফুল টস করে নিয়ে মারতেই আবার ৬। এবার উল্লাস ছড়িয়ে পড়ল। স্বপ্নাশিস দেখল সম্ভবত চিৎকার শুনে মেয়েটি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। দুটো ৬ খেয়ে বোলার সম্ভবত ক্ষিপ্ত হয়েছিল। শর্ট পিচে প্রচন্ড জোরে ঠুকলো বলটাকে। পিচে পড়েই তীব্র গতিতে বলটা উঠে এলো মাথা লক্ষ্য করে। পা মুড়ে শরীর ছোট করে হুক করলো স্বপ্নাশিস। বলটা আকাশে উঠে যাচ্ছে। ফিল্ডাররা ছুটে যাচ্ছে ক্যাচের আশায়। সে ব্যালকনির দিকে তাকাতেই দেখলো মেয়েটি বল দেখছে, যেন তার চোখের আকর্ষণে হাওয়ায় ভাসতে ভাসতে বলটা বাউন্ডারির বাইরে চলে গেল। ৩ বলে ১৮ রান। সমস্ত চিৎকার ছাপিয়ে দেবুদা নামক প্রৌঢ়টির গলা ভেসে এলো, চালিয়ে যাও ব্রাদার। হঠাৎ মনে পড়ল রবি শাস্ত্রী ১ ওভারে ৬টা ছক্কা মেরেছিল। তার চেষ্টা করতে দোষ কি? চতুর্থ বলটা বাউন্ডারি হয়ে গেল। ১ ওভারে ২২। বোলারের সঙ্গে ওদের ক্যাপ্টেন আলোচনা করছে। ফিল্ডারদের ছড়িয়ে দেওয়া হচ্ছে মাঠের চারপাশে। স্বপ্নাশিস প্রচন্ড জোরে ব্যাট চালাতে বল বোলারের মাথার উপর দিয়ে বুলেটের মতো ছুটে গেল। মাঠ পেরিয়ে সোজা নির্দিষ্ট বাড়ির দোতলার ব্যালকনিতে আছড়ে পড়ল সেটা। হৈ হৈ চিৎকারের মধ্যে সে মেয়েটিকে মুখে হাত চেপে বসে পড়তে দেখল। ৫ বলে ২৮। কিন্তু সঙ্গে সঙ্গে গোলমাল শুরু হয়ে গেল। বেশ কিছু লোক মাঠের মধ্যে ঢুকে পড়ল। কয়েকজন বাড়িটার সামনে গিয়ে জানতে চাইল মেয়েটা কতখানি আহত। স্বপ্নাশিস ব্যাট হাতে দাঁড়িয়েছিল। বিপক্ষ দলে কয়েকজন তেড়ে এলো। জেনে শুনে মেরেছে, তখন থেকে লক্ষ্য করছিলাম, বারবার ওইদিকে তাকাচ্ছে। ওর যদি কিছু হয় তাহলে জ্যান্ত কবরে যেতে হবে তোমাকে। এই সময় আর একটা দল দেখা গেল। দেবিদা চিৎকার করছিলেন, হচ্ছেটা কি? হেরে যাবে বুঝে খেলা ভন্ডুল করে দেবার মতলব? এ আমি হতে দেব না। আম্পায়ার কোথায়? এই যে মশাই, খেলা আরম্ভ করুন।
আপনাদের কোনো ভয়েস নেই? আম্পায়ার দুজন পাশাপাশি দাঁড়িয়ে তাণ্ডব দেখছিলেন। পুলিশের অ্যারেঞ্জমেন্ট নেই, ভিড় চড়াবে কে? আপনারা মাঠ থেকে পাবলিক বের করে দিন, আমরা খেলা শুরু করে দিচ্ছি। সুব্রত চলে এসেছিল পাশে, চেঁচিয়ে বলল, ভয় পাস না। আশ্চর্য, আমার কি দোষ বলতো? দোষ নেই, তবে অত জোরে না মারলেই পারতিস। মেয়েটা বোধহয় এপাড়ার নায়িকা, তাই কিছু পাবলিক খেপে গিয়েছে, সুব্রত মন্তব্য করল। ইতিমধ্যে জনতার কেউ উইকেট তুলে নিয়েছে, তার পেছনে একদল ধাওয়া করল, আর তারপরেই ঢিল পড়তে লাগলো। দেবুদা ওদের সরিয়ে নিয়ে গেল শামিয়ানার নিচে, এবং তখনই পুলিশের জিপ এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে জিপটাকে ঘিরে এইসব শব্দাবলী বর্ষিত হতে লাগলো। মেরে ফেলেছে, অ্যাটেম্প টু মার্ডার, ইচ্ছে করে মেরেছে, ওদের সাপোর্টার না বলে প্ল্যান করে মেরেছে, কখনো না, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, বাউন্ডারির বাইরে বা ভেতরে বল কারোর শরীরে লাগলে ব্যাটসম্যান দায়ী নয়। স্বপ্নাশিস নার্ভাস হয়ে গেল। পুলিশ আসার আগে পর্যন্ত সে শক্ত ছিল, এখন পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে তাহলে বেঙ্গল টিমে চান্স পাওয়া তো দূরের কথা, তাকে পিতৃদেব বাড়িতে ঢুকতে দেবেন কিনা সন্দেহ। এমন ঘটনার কথা কাগজে বের হবেই, এবং হরিমাধবদা জানতে পারলে তার ক্রিকেট জীবন খতম। স্বপ্নাশিস ভাবল, এই ভিড়ভাট্টার সুযোগ নিয়ে পালিয়ে যাবে, কিন্তু যদি ওরা দেখতে পায় তাহলে পিছু ধাওয়া করে গণধোলাই দেবে। এখানকার রাস্তাঘাটও তো সে ভালো করে চেনে না, ট্রেন ছাড়া ফেরার কি অন্য কোনো উপায় আছে? এই সময় একজন এসআই জিপ থেকে নেমে শামিয়ানার নিচে এলেন। ব্যাটসম্যান কে ছিলেন? স্বপ্নাশিস জবাব দেওয়ার আগেই দেবুদা বললেন, কেন, কে ব্যাটসম্যান সেটা কোনো কথা নয়, খেলাটা ক্রিকেট, একটা প্রসেসের মধ্যে দিয়ে খেলতে হয়, আর সেটা করতে গিয়ে বল মাঠের বাইরে গিয়ে কাউকে আঘাত করেছে, এজন্য দায়ী ওই ক্রিকেট খেলাটাই, কোনো ব্যাটসম্যান নয়। এসআই বললেন, সেটা বেশ বুঝতে পারছি, তবে এই যুক্তি টিকবে না যদি 100% কেউ আমাদের কাছে ডেফিনেট কমপ্লেন করে। আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমি যতক্ষণ ওই বাড়ি থেকে ঘুরে না আসছি। এসআই এগিয়ে গেলেন। সুব্রত দেবীদাকে জিজ্ঞাসা করল, আপনার টিম কি লোকাল টিম নয়? তাতে কি হয়েছে, ওরাও বিদেশি নয়, ঝামেলা পাকিয়ে দিলে সবাই মজা পায়, যারা মজা পেতে চেয়েছে তারা খেলা ভন্ডুল করে ওদের বাঁচিয়ে দেয়। গাওস্কর বলল, কিন্তু আমাদের তো কোনো দোষ নেই, আম্পায়ার রিপোর্ট দিলে টুর্নামেন্ট কমিটি নিশ্চয়ই আমাদের উইনার ডিক্লেয়ার করবে। দেবুদা মাথা নাড়ল, না, খেলা ভন্ডুল হলে রিপ্লে হবে, যদি কোনো দল অন্তত 15 ওভার খেলার সুযোগ না পায়। কিন্তু ভাই, কি নাম যেন? সুব্রত মনে করিয়ে দিল, স্বপ্নাশিস। হ্যাঁ, স্বপ্নাশিস, আমি লক্ষ্য করছিলাম তুমি ওই বোলার এন্ডে থাকাটা পছন্দ করছো, আর প্রতিটি বলে হিট করার আগে ওপরের দিকে তাকাচ্ছিলে, কারণটা কি? পাশ থেকে সুব্রত ঝটপট জবাব দিল, ওটাই ওর মুদ্রাদোষ, হরিমাধব শুধরে দেয়নি, ওর মতো লোক এটা অ্যালাউ করছে, আশ্চর্য। স্বপ্নাশিসের বুকের ভেতরটা নড়ে উঠল। এই উদ্যোগটাটিও জানে সে কার শিষ্য। হয়ে গেল। সুব্রতর উপর বিজয় রাগ হচ্ছিল তার। এই সময় দুজন মধ্যবয়স্ক মানুষকে এগিয়ে আসতে দেখা গেল এদিকে। তাদের দেখেই গম্ভীর হয়ে গেল এদের সবাই। কাছে এসে ওদের একজন বললেন, ব্লাড দেখে মাথা ঠিক রাখতে পারেনি বাচ্চারা, বুঝতেই পারছো, যা হবার তা তো হয়েছে, দেবু ব্যাপারটা ভুলে যাও। দেবুদা চিৎকার করলেন, ব্লাড দেখে? মাঠের মাঝখানে দাঁড়িয়ে ব্যালকনির কোনো মেয়ের শরীর থেকে ব্লাড বের হচ্ছে তা বুঝলো কি করে তোমাদের প্লেয়াররা? ইয়ার কি মারতে এসেছো? এর নাম ক্রিকেট? একজন বলল, দেখো ভাই, বল গিয়ে ডাইরেক্ট হিট করেনি, দেওয়ালে ধাক্কা লেগে গায়ে লেগেছে, নইলে মার্ডার কেসে পড়ে যেত। মার্ডার কেস আমাকে দেখিও না, ব্যাটসম্যানের হিটে কেউ মারা গেলেও কেস হবে না। বাহ, ব্যাটসম্যান যদি তার শত্রুকে আহত করবে প্ল্যান নিয়ে হিট করে, তাহলে ক্রিকেটের দোহাই দিয়ে বেঁচে যাবে? লোকটি প্রতিবাদ করল, দেখো, কোনো ব্যাটসম্যান যদি মাঠের বাইরে ব্যালকনিতে বসে থাকা কাউকে খেলা চলার সময় প্ল্যান করে হিট করতে পারে, তাহলে আমি তাকে মাথায় তুলে নাচবো। পৃথিবীতে এমন ব্যাটসম্যান খুব কমই আছে। যাকে, কি বলতে এসেছো? আজ আর খেলা আরম্ভ করা যাবে, এসো আমরা একসঙ্গে রিপ্লের জন্য বলি। তবে ওই ভাড়াটে প্লেয়ারকে দলে রেখো না, কাকে রাখবো সেটা আমি বুঝবো। কেন, তোমার দলে ভাড়াটে নেই? কিন্তু ওকে দেখলেই পাবলিক সেন্টিমেন্টাল হয়ে যাবে। না, তুমি ভয় পাচ্ছ খেললে তোমার টিম হেরে যাবে। এই সময় এসআই ফিরে এলেন।
কোনো কারণ ছাড়াই আপনারা দক্ষযজ্ঞ বাধা দেন। মেয়েটি সামান্য আহত হয়েছে এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন। অতএব যাকে, খেলা তো আজ হচ্ছে না, তাহলে ভিড় হটান, যান, যে যার কাজে চলে যান। শেষের কথাগুলো জনতার উদ্দেশ্যে বলে জিপের দিকে এগিয়ে গেলেন এসআই। দেবতার ক্লাব তাদের সরঞ্জাম প্যাক করছিল। খেলোয়াড়রা চলে যাচ্ছে যে যার বাড়ি। সুব্রত বাবলুকে ফিসফিস করে কিছু বলতেই বাবলু দেবুদার কাছে গেল। দেবুদা কি ভেবে পকেট থেকে 50 টাকার নোট বের করে সুব্রতর দিকে এগিয়ে গেলেন। অন্য কেউ হলে 1 পয়সাও দিত না, আমি দিচ্ছি। হাজার হোক, তোমরা নিজের পয়সায় ট্রেনের টিকিট কেটে এখানে এসেছো, তাই যা খরচ করেছো তার অনেক বেশি দিচ্ছি। সুব্রত বলল, সে কি, প্রথমে কথা হয়েছিল আপনারা 5 দেবেন, পরে বাবলু বলল 1 কম হবে, 400-র বদলে 50 দিচ্ছেন। 400ই দিতাম যদি খেলাটা শেষ হতো। রিপ্লে হবে, আবার এই ম্যাচের জন্য আমাকে খরচ করতে হবে। এক জিনিসের দাম দুবার দেওয়া যায় না। খেলা বন্ধ হওয়ার জন্য আমরা দায়ী নই, আমাদের যা দেবেন বলে এনেছেন তা দিতে হবে। পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন না। দেবুদা হাসলেন। খেলা বন্ধ হওয়ার জন্য তোমার বন্ধু দায়ী, আমি ছিলাম বলেও প্রাণে বেঁচে গেল। কোথায় সেই কারণে কৃতজ্ঞ হবে তা নয় আবার চোখ রাঙাচ্ছ। কি বাবলু, ওদের একটু বুঝিয়ে বলো। দেবুদা সামনে থেকে সরে গেলেন। সুব্রত আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু স্বপ্নাশিস তাকে বাধা দিল। ছেড়ে দে। ছেড়ে দেবো মানে? তুই জানিস না কোনো না কোনো অজুহাত দেখে টাকা মেরে দেওয়া হয়। তাহলে ডাকলে আসিস কেন? চল ফিরে যাই। বাবলু বলল, সুব্রতদা, বাবা তোমাকে বাড়ি ঘুরে যেতে বলেছে। আজ সম্ভব নয়, মেজাজ ভালো নেই। অনেকক্ষণ ধরে সাহস হচ্ছিল না বলে স্বপ্নাশিস ব্যালকনির দিকে তাকায়নি। মাঠ ছেড়ে আসার সময় সে আর চোখে তাকালো। ব্যালকনি ফাঁকা, বাড়ির সামনেও ভিড় নেই। বাবলুরা ওদের স্টেশনে পৌঁছে দিয়ে গেল। নৈহাটি লোকালে বসে স্বপ্নাশিসের মনে হলো এভাবে চলে আসা ঠিক হলো না। ট্রেন তখন কাকিনাড়া ছাড়িয়েছে। সে বলল, আমার ক্ষমা চাওয়া উচিত ছিল। ইস। সুব্রত অবাক হল। কার কাছে ক্ষমা চাইবি? ওই যে যে আহত হয়েছে আমার জন্য, এটা তো মিনিমাম ভদ্রতা। রাখ, চিনি না জানি না, ক্ষমা চাইতে গেলে অপমান করতে পারত। না, আমার তা মনে হয় না, দেখে খুব মার্জিত ভদ্র বলে মনে হয়েছে। তুই পিছে দাঁড়িয়ে দূরে ব্যালকনির একটা মেয়ের মধ্যে অত গুণ আবিষ্কার করলি? বাহ, পিছে দাঁড়িয়ে কেন হবে, আমরা তো একসঙ্গে ট্রেনে ফিরেছিলাম। হ্যাঁ, মাই গড! লাফিয়ে উঠল সুব্রত। সেই মেয়েটা নাকি? স্বপ্নাশিস বিমর্ষ মুখে তাকালো। সেটা লক্ষ্য করে সুব্রত বলল, কথাটা আগে বললি না কেন? তাহলে না হয় একটা চেষ্টা করা যেত। ভুলে যা, এরকম কত কেস আসছে যাবে, তাই কলকাতার কোথায় শ্যামনগর ছ। সুব্রত তার বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু স্বপ্নাশিস মাঠে চলে এলো। এখনো সন্ধে হয়নি। প্র্যাকটিস শেষ করে হরিমাধবদা কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। ওকে দেখে অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি চলে এলে? এলাম, স্বপ্নাশিস কোনো মতে বলল। কথাটা কি করে জানাবে ভেবে পাচ্ছিল না সে, অথচ না জানিয়ে উপায় নেই এটা বুঝতে পারছিল। কেমন আছেন সুব্রতর মাসি? স্বপ্নাশিস হাসার চেষ্টা করল, যে হাসির কোনো অর্থ নেই। অন্যদের সঙ্গে কথা শেষ করার আগেই ক্লাবের এক কর্তা এসে বললেন, স্বপ্ন, আজ তোমার বাড়িতে খবর পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ, আমাকে একটু কলকাতার বাইরে যেতে হয়েছিল। ও, কিন্তু তোমার বাবা কি চান না যে তুমি খেলাধুলা করো? ঠিক তা নয়। যাকে, তোমার জন্য কিছু জিনিস রয়েছে, ক্লাব থেকে নিয়ে যেও। কি জিনিস? খুব সামান্য, নিজেই দেখো। ভদ্রলোক চলে গেলেন। অন্যদের সঙ্গে কথা শেষ করে হরিমাধব দাস সামনে এলেন। কিছু বলবি? হ্যাঁ, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। আশ্চর্য, রাগ করার মতো কিছু হলে আমি হাসি মুখে দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার? আমি সুব্রতর মাসিকে দেখতে যাইনি, ওর কোনো মাসি নেই। তাহলে? হরিমাধবদা অবাক। সুব্রতর সঙ্গে শ্যামনগরে গিয়েছিলাম। সুব্রত ওর মামাতো ভাইকে কথা দিয়েছিল বলে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল 30 ওভারের ম্যাচ খেলতে। হাঁ করে তাকিয়ে থাকলেন হরিমাধবদা। তারপর জিজ্ঞাসা করলেন, কত টাকা পেলি? টাকা পাইনি, ম্যাচ ভণ্ডুল হয়ে গিয়েছিল। কোচের মুখের দিকে তাকাতে পারছিল না সে, কিন্তু কথাটা বলে ফেলে যেন বেঁচে গেল। তুই আমার সঙ্গে মিথ্যাচার করলি স্বপ্ন?
বিশ্বাস করুন, আজ সকালের আগে আমি জানতাম না। আমি তোদের বলিনি ওসব খেপ খেলতে কখনো যাবি না? আমি কখনো খেলিনি, কখনো খেলবো না। কি করে বিশ্বাস করি? আগামীকাল ম্যাচ। আজ খেপ খেলতে গিয়ে তুই আহত হতে পারতিস। বিকেলে টিমে সবাই এলো, শুধু তোরা দুজন এলি না। কি ভেবেছিস তোদের ছাড়া টিম চলবে না? সিএবিতে একটু আধটু তোদের কথা হচ্ছে শুনেই ধরাকে সরা ভেবেছিস? না, তোদের সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। হরিমাধবদা ঘুরে দাঁড়ালেন। ছুটে এসে ওর হাত ধরল স্বপ্নাশিস। মাফ করে দিন প্লিজ। আমি জানতাম ও মাসিকে দেখতে যাবে। সকালে আপনি চলে যাওয়ার পর ম্যাচের কথা জানতে পারলাম। নিজে দোষ করে এখন বন্ধুকে ফাঁসাচ্ছিস? ঢোক গিলল স্বপ্নাশিস। ব্যাপারটা তো তাই, কিন্তু সে তো মিথ্যে বলছে না। হরিমাধবদা হাঁটছিলেন মাঠের মাঝখান দিয়ে, স্বপ্নাশিস পাশে চলছিল। বিড়বিড় করছিলেন হরিমাধবদা। সিনসিয়ারিটি নেই, এখন থেকেই তোরা ডিসঅনেস্ট। এত টাকার দরকার, তোর তো অবস্থা খারাপ না, তবু খেপ খেলতে গেলি। একজন প্লেয়ারের অহংকার বোধ থাকা দরকার। খেলা ভণ্ডুল হলো কেন? শেষ প্রশ্ন এমন আচমকা যে উত্তর দিতে গিয়ে কথা খুঁজতে হলো। মানে, আমি 6 মেরেছিলাম, বলটা উঠে গেল ওপরে, গিয়ে একটি মেয়ের গায়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে সবাই হৈ হৈ করে মাঠে ঢুকে পড়লো। আশ্চর্য, 6 কেউ দেখে শুনে উন্ডেট করে বলে মারতে পারে না। তোর টিমের অন্য সবাই প্রতিবাদ করলো না? নাকি টিম হারছিল? আমরাই ভালো পজিশনে ছিলাম। দেবুদা মানে টিমের ম্যানেজার প্রতিবাদ করেছিলেন, কিন্তু তবু খেলা হয়নি। দেবুদা? শ্যামনগরের দেবুদত্ত? টাইটেল জানি না, তবে আপনাকে চেনে। বাহ, সুনাম বাড়ি এসেছ। মেয়েটা কেমন আছে? দেখিনি। দেখিসনি? তোর হিটে যে মেয়েটা উন্ডেড হলো সে কেমন আছে তা না দেখে চলে এসেছিস? তোদের কি সৌজন্যবোধ নেই? ছি ছি! হরিমাধবদা ক্ষেপে গেলেন। পশুর মতো কাজ করেছিস। কালই গিয়ে খোঁজ নিবি। কাল তো ম্যাচ। নো, এই ম্যাচে তুমি খেলছো না, পানিশমেন্ট। তোমার কথা যদি সত্যি হয় তাহলে সুব্রত 2টো ম্যাচে বসবে। হন হন করে এগিয়ে গেলেন হরিমাধবদা। ক্ষোভে দুঃখে চোখ উপচে জল গড়িয়ে এলো। প্রথমে সুব্রত, তারপরে হরিমাধবদার ওপর রাগ হলো ওর। সুব্রত অহেতুক ঝুঁকে নিয়েছিল, কিন্তু হরিমাধবদার কাছে সব কথা খুলে বলার পরও তিনি তাকে শাস্তি দিলেন। অন্যায় করে স্বীকার করলে ক্ষমা করতে পারা যায় না? সে যদি না বলতো তাহলে আগামীকালের ম্যাচ অনায়াসেই খেলতে পারত। বড় ক্লাবের সঙ্গে ম্যাচ, একটা সেঞ্চুরি করতে পারলেই সিএবির ভালো নজরে পড়ত। এইসব ম্যাচের দিকে ওরা তাকিয়ে থাকে। সুযোগটা হাতছাড়া হওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। ক্লাবে প্লেয়ার লিস্ট তৈরির ব্যাপারে হরিমাধবদাই শেষ কথা। তিনি অন্য কিছুতে নাক গলান না, ক্লাব রাজনীতিতে থাকেন না, কিন্তু কাকে কোন ম্যাচে খেলাবেন সে ব্যাপারে কোনো অনুরোধে কান দেন না। কি করা যায়? মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল স্বপ্নাশিস। এমন সময় কেউ তার নাম ধরে চেঁচিয়ে ডাকলো। সে দেখলো ক্লাবের সামনে দাঁড়িয়ে মালি হাত নাড়ছে। কাছে যাওয়া মাত্র মালি বলল, তোমাকে সেক্রেটারি বাবু ডাকছে। স্বপ্নাশিসের খেয়াল হলো বাড়ি যাওয়ার আগে তাকে দেখা করে যেতে বলা হয়েছিল। ওদের ক্লাবের সেক্রেটারির নাম সুনীল চ্যাটার্জি। এককালে ক্রিকেট খেলতেন, এখন নাম করা উকিল। ভেতরে গিয়ে সামনে দাঁড়ালে সুনীলবাবু বললেন, ওই প্যাকেটটা তোমার জন্য। কি আছে? বাড়িতে গিয়ে দেখো। সুনীলবাবু হাসলেন। স্বপ্নাশিস প্যাকেটটা নিল, বেশ ভারী। তারপর বেরিয়ে পড়ল। তখন সন্ধে হয়ে গেছে। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছতেই চারপাশে আলো জ্বলে উঠল। পিতৃদেব বসে আছেন বাইরের ঘরে। দেখা মাত্র প্রশ্ন ছুটে এলো, রাজকার্য শেষ হলো? স্বপ্নাশিস দাঁড়ালো। এর উত্তর তার জানা নেই। কোথায় ছিলে সারাদিন? খেলা ছিল। শোনো, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, খেলবে না পড়বে। দুটোই। 2 নৌকায় পা রাখলে কি হয় তা জানো না? খেলে কি হাতি ঘোড়া হবে? কলকাতায় খেলে কেউ তেন্ডুলকার হয় না। চাকরি বাকরি পাবে? পেতে পারি। হাতে ওটা কি? ক্লাব থেকে দিয়েছে, খুলে দেখিনি। খোলো। অতএব প্যাকেট খুলতে হলো। প্রথমেই বের হলো এক জোড়া জুতো, তার মাপের, বেশ হালকা এবং দামি, দৌড়াতে আরাম লাগে। সেই সঙ্গে 2 জোড়া মোজা। হোয়াট ইজ দিস? স্পোর্টস শু। ক্লাব তোমাকে জুতো দিল কেন? জানি না, আমি দিতে বলিনি। তোমার খেলার জুতো নেই?
আছে, তবে অবস্থা ভালো নয়। জুতো দান নেওয়া কখনো উচিত নয়, তবে নিয়ে নিয়েছো যখন তখন আর কি করা যাবে। যাও, তোমার দাদাকে এখানে পাঠিয়ে দাও। ভেতরে ঢুকে যেন বেঁচে গেল স্বপ্নাশিস। দেবাশিসের ঘরের দরজায় পৌঁছে দেখলো সে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ছে। কোনো কোনো ছেলেকে দেখলেই বোঝা যায় ভালো ছাত্র। দেবাশিস ঠিক সেই ধরনের। স্বপ্নাশিস বলল, দাদা, তোকে বাবা ডাকছেন। দেবাশিস ঘাড় ফিরিয়ে ভাইকে দেখল। ওগুলো কি কিনলি? টাকা কোথায় পাবো? 60 টাকায় চলে যেগুলো কিনবো? ক্লাব থেকে দিয়েছে আর তাতেই বাবা খেপে গিয়েছে। স্বপ্নাশিস বিরক্ত হয়ে বলল। দেবাশিস উঠে এলো। ঘাবড়াস না, তুই একবারে রঞ্জি খেললেই দেখবি সব কিছু বদলে যাবে। ছেলের নাম হলে সব বাবাই খুশি হয়। কি মনে হয় এবার ডাক পাবি? জানি না। হঠাৎ মন খারাপ হয়ে যাওয়াতে স্বপ্নাশিস নিজের ঘরে চলে এলো। হরিমাধবদা কালকের ম্যাচে খেলাবেন না, অথচ ক্লাব তাকে এসব দিল। সুনীলদা নিশ্চয়ই জানেন না তাকে বাদ দেওয়া হয়েছে। আবার জুতোর কথা নিশ্চয়ই সুনীলদার কানে হরিমাধবদাই তুলেছেন। অন্যায় সে নিশ্চয়ই করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? এই কারণে সে সামনের বার ক্লাব ছেড়ে অন্য ক্লাবে জয়েন করতে পারে। ব্যাপারটা ভাবা মাত্রই সে মাথা নাড়ল। তাতে কোনো লাভ নেই, অবস্থা একই থাকবে। বড় ক্লাবে গেলে বছরে 3-4টের বেশি ম্যাচে চান্স পাবে না। ছোট ক্লাবগুলোতে হরিমাধবদা নেই যে লড়াই হবে। কালকের ম্যাচটায় যদি চান্স পাওয়া যেত। আলো নিভিয়ে শুয়ে পড়ল জামা কাপড় ছেড়ে। খুব টায়ার্ড লাগছে, খিদেও পাচ্ছে, কিন্তু এ বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা সময় বাঁধা আছে। সকাল 6:30টার মধ্যে চা অথবা কমপ্লেন, সঙ্গে বিস্কুট। 7টার সময় সেটা পাওয়া যাবে না। 9টা থেকে 12টার মধ্যে ভাত। বিকেল 5টা থেকে 6টার মধ্যে মুড়ি, চিড়ে, শশা এবং চা। রাত 9টা থেকে 9:30টার মধ্যে রুটি তরকারি এবং একটি আমিষ। খেতে হলে এই সময়ের মধ্যে বাড়িতে থাকতে হবে, নইলে লবডঙ্কা। পিতৃদেবের আদেশ অমান্য করার সাধ্য কেলোর মায়ের নেই। কাল মোহনবাগান মাঠে তোদের খেলা? দেবাশিস অন্ধকার ঘরে ঢুকল। কে বলল? বুকের ভেতর থম ধরল স্বপ্নাশিসের। বাবা বললেন তোমার ভাই কিরকম খেলে দেখে আসতে পারবে। কি বললি? আমার হাসপাতাল আছে, যাবো কি করে? দেবাশিস হাসল। পরশুর কাগজে যেন তোর ছবি দেখি। এসব ম্যাচে সেঞ্চুরি করলে কাগজে ছবি ওঠে। আমি কাল খেলছি না। সে কি, কেন? সবাইকে সব ম্যাচে খেলতে হবে তার কোনো মানে আছে? খিচিয়ে উঠল স্বপ্নাশিস। তার কথা বলতে একটুও ভালো লাগছিল না। দেবাশিস বুঝল ভাইয়ের মেজাজ কোনো কারণে খুব খারাপ। সে সস্নেহে বলল, বাবার উপর রাগ করিস না। ওর কথা বলার ধরন ওই রকম, কিন্তু তোকে খুব ভালোবাসেন। নইলে কোন মাঠে তোর খেলা সেই খবর রাখতে যাবেন কেন, বুঝলি? স্বপ্নাশিস সাড়া দিল না। ভোরবেলায় অভ্যেসে ঘুম ভেঙেছিল। পুরনো জুতো পরেই বেরিয়ে পড়েছিল স্বপ্নাশিস। মাঠে পৌঁছে খেয়াল হলো, সবাই যখন জানবে খেপ খেলার জন্য সে আর চান্স পাচ্ছে না, তখন জোর হাসাহাসি হবে। কিন্তু মাঠে না যাওয়াটাও তার খুব খারাপ দেখাবে। মাঠের ছবিটা প্রতিটি ভোরের থেকে আলাদা নয়। সে লক্ষ্য করল সুব্রত পাক দিচ্ছে, বল করার বদলে দৌড়াচ্ছে ও। ম্যাচের দিন ভারী প্র্যাকটিস করা পছন্দ করেন না হরিমাধবদা। স্বপন ব্যাট করছে। 2-3টে বল কিন্তু করল স্বপ্নাশিস। সুব্রত তখনও দৌড়ে চলেছে, অর্থাৎ হরিমাধবদা ওকে জানিয়ে দিয়েছেন আজ দলে নেই। অত দৌড়লে কেউ সারাদিন মাঠে থাকতে পারবে না। 7টা নাগাদ সবাইকে কাছে ডেকে 8:30টার মধ্যে ক্লাবে চলে আসতে বললেন হরিমাধবদা। মালিকে কয়েকটা জরুরি আদেশ দিয়ে যেন বাধ্য হয়েই তিনি স্বপ্নাশিসকে দেখতে পেলেন। তোমার বন্ধু স্বীকার করেছে, 10টা পাক দিতে বলেছি, আজকের জন্য ওই যথেষ্ট। স্বপ্নাশিস কোনো কথা বলল না। তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এমনি। টিম থেকে বাদ পড়ে কিরকম লাগছে? খারাপ, খুব খারাপ। কথাটা মন থেকে বলছো কি? হ্যাঁ। থ্যাংক ইউ। টিমে না থাকলেও ম্যাচ দেখতে আসবে, কে কি ভুল করছে নোট করবে। ক্রিকেটের সঙ্গে ইনভলভ না হলে ক্রিকেট কিছু দেবে না তোমাকে। আর হ্যাঁ, জুতোটা পরে আসনি কেন? এমনি। এই সময় সুব্রত এলো হাঁপাতে হাঁপাতে। এসে বলল, সরি স্বপ্ন, আমার জন্য তুই শাস্তি পেলি, আমার খুব খারাপ লাগছে। হঠাৎ হরিমাধবদার গলার স্বর বদলে গেল।
তোরা কি করলি বলতো? ভেবেছিলাম আজ খুব ফাইট দেব, বড় টিমকে সহজে জিততে দেব না। তোদের দুজনের ওপর খুব ভরসা করেছিলাম আমি, আর তোরাই। চোখ বন্ধ করে মাথা ঝাঁকালেন হরিমাধবদা। কি করা যাবে? সুব্রত বলল, আমার তো শাস্তি পাওয়া হয়ে গিয়েছে। হরিমাধবদা কোনো উত্তর না দিয়ে হাঁটছিলেন। সুব্রত ওর পেছন পেছন ছুটছিল। দৃশ্যটা দেখতে একটুও ভালো লাগছিল না স্বপ্নাশিসের। শাস্তি হয়ে গেছে বলে সুব্রত যদি আজ সুযোগ পায়, তাহলে তাকেও হরিমাধবদা বলতে পারতেন 10 কিংবা 15 পাক দৌড়তে। মরিয়া হয়ে দৌড়াতো সে। তারপরেই খেয়াল হলো, হরিমাধবদা কখনো আপোষ করেন না, সুব্রতকে কখনো খেলাবেন না তিনি। চুপচাপ মাঠ থেকে বেরিয়ে পড়ল সে। পিতৃদেব যদি জিজ্ঞাসা করেন তাহলে স্পষ্ট মিথ্যে কথা বলতে হবে। শরীর ভালো নেই বলে আজ খেলছে না সে। সত্যি কথা বললে আর বাড়িতে থাকা যাবে না। পাড়াতে ঢুকতেই স্বপ্নাশিস দেখল রকে কেলো বসে আছে। তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। কেমন আছো? আছি। তুমি? চলে যাচ্ছি, ট্যাক্সি চালাই, একটু আধটু ইনকাম হচ্ছে। কেলো হাসল। তোমার মতো কপাল করে জন্মায়নি তো। যাক, মা কি সব বলছিল? খোঁজাটা হজম করলো স্বপ্নাশিস। আজকে আমার মেজাজ ভালো নেই, পরে তোমার সঙ্গে কথা বলবো। কেলো মাথা নাড়ল। মা তোমাকে কি বলেছে? স্বপ্নাশিস ছেলেটার দিকে তাকালো। খয়াটে চেহারা, পোড় খাওয়া মুখ, ঘাড়ের অনেক নিচের চুল, গায়ের রং ঘন কালো, কিন্তু জামা প্যান্টে কায়দা আছে। স্বপ্নাশিস বলল, তুমি কি কারোর সঙ্গে প্রেম ট্রেম করছো? আমি কি বাচ্চা না বুড়ো যে প্রেম করবো না? কিন্তু কার সঙ্গে করছো তাকে তোমার মায়ের পছন্দ হয় না। ওকে আমি জ্ঞান হওয়ার পর থেকে চিনি। তোমার মা কষ্ট পাবে এমন কাজ করছো কেন? যাস শালা, প্রেমটা আমি করছি, মা তো করছে না। মায়ের কি প্রবলেম? ওকে তো তুমি বিয়ে করবে। কে বলেছে? মেয়েটা তোমাকে বিয়ে করতে চাইছে না। চাইলেই করবো তেমন মাল আমি নই। বাইরে গরু গায়ে যখন দুধ মিলছে তখন কোন বুদ্ধু বাড়িতে গরু পোষে? আর প্রেম আমি একজনের সঙ্গে করছি না, অন্তত 6 জন লাইনে আছে বস। এসব নিয়ে মাকে চিন্তা করতে নিষেধ করো। কেলো দাঁত বার করে হাসলো। তুমি তো ক্রিকেট খেলো, তোমার খেলার মাঠ কি একটাই, নাকি যে মাঠে ম্যাচ পড়বে সেখানে গিয়ে খেলো বলো? স্বপ্নাশিস কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। তার মনে হলো কেলোর মায়ের অন্তত ওই মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই। তার ছেলে ইতিমধ্যে গভীর জল চিনে ফেলেছে, বেচারা শুধু এই খবরটুকু জানে না। হঠাৎ পিছন থেকে তার নাম ধরে কেউ চিৎকার করে ডাকছে শুনতে পেয়ে মুখ ফেরালো স্বপ্নাশিস। সুব্রত দৌড়ে আসছে। কাছে এসে হাঁপাতে লাগলো সুব্রত। ওর মুখ লাল, চোখ বড়, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ওই অবস্থাতেই কথা বলতে চেষ্টা করলো, কিন্তু স্বপ্নাশিস বাধা দিল। দাঁড়া, আগে ঠিক হয়নি। কি হয়েছে তোর? দৌড়ে এলি কেন? ততক্ষণে বুকে বাতাস নিয়েছে সুব্রত। হাঁপাতে হাঁপাতেই বলল, তোকে রেডি হয়ে মাঠে চলে যেতে বলছে হরিমাধবদা, তুই আজ খেলবি। হঠাৎ যেন পৃথিবীটা কিরকম হয়ে গেল। দু হাতে বন্ধুকে জড়িয়ে ধরে স্বপ্নাশিস চেঁচিয়ে উঠল, সত্যি বলছিস? সুব্রত মাথা নাড়ল। ওর ঘেমে যাওয়া শরীরে কাঁপুনি তখন স্বপ্নাশিসের 2 হাতের মধ্যে। কি করে হলো? হয়ে গেল। দোস্ত আমার, তোর নয়। তুই? না, আমাকে 2টো ম্যাচ বসতে হবে। সুব্রতর দিকে তাকালো স্বপ্নাশিস। নিজের সুযোগ পাওয়া নিয়ে বিন্দুমাত্র না ভেবে তার খবর দিতে এভাবে ছুটে এসেছে ও। হয়তো সে যাতে সুযোগ পায় তার জন্যে এতক্ষণ ধরে হরিমাধবদাকে বুঝিয়ে রাজি করিয়েছে, অথচ তখন সে ভেবেছিল নিজের জন্য সুব্রত হরিমাধবদার পেছনে ছুটছিল। একই অন্যায় দুরকম ফল হবে কেন? স্বপ্নাশিস আপত্তি করল। বাজে কথা বলিস না, তোকে প্রচন্ড ভালোবাসে হরিমাধবদা। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি মাঠে থাকবো, জলদি যা। সুব্রত ফিরে গেল। টিম হারল, কিন্তু 82 রানে স্বপ্নাশিস আউট হবার আগে পর্যন্ত মনে হচ্ছিল বড় দলের কপালে দুর্ভাগ্য আছে। প্রথম 3টে ওভার একটু ঝামেলা হয়েছিল, বল বুঝতে অসুবিধে হচ্ছিল, সেই সঙ্গে টেনশন ছিল খুব। 3 ওভারের সময় বোলারের মাথার ওপর দিকে তাকিয়ে মাঠের বাইরে যেন ব্যালকনি দেখতে পেল সে, অথচ ময়দানের খেলায় গাছগুলোকে ব্যালকনি ভাবার কোনো কারণ নেই। সঙ্গে সঙ্গে জড়তা কেটে গেল। ব্যালকনি গাছ হয়ে গেল বটে, কিন্তু ব্যাট থেকে
রান আসতে লাগলো। ইতিমধ্যে 6টা উইকেট পড়ে গেছে, কিন্তু বাকি 50 রান করতে কোনো অসুবিধে হবে না বুঝতে পারছিল স্বপ্নাশিস। ওভারের আগে নতুন ব্যাটসম্যানকে সে বলেছিল শেষ বলে সিঙ্গেল নেবে, তা চুরি করে হলো। বেশি বল খেলতে চায় এখন থেকে। 2-2-এর পর শেষ বল এলো। লেগ স্ট্যাম্পের বাইরে বল ছিল। ঘোরাতে চেয়েছিল স্বপ্নাশিস, ঠিক ব্যাটে বলে হলো না। উইকেট কিপারের পাশ দিয়ে যে বলের যাওয়ার কথা, সেটা যে কি করে মিড অনে যায় তা বুঝতে পারার আগে দেখলো পার্টনার ছুটে আসছে রান নিতে। অতএব স্বপ্নাশিসকেও ছুটতে হলো। ক্রিজে পৌঁছবার আগেই ছোড়া বল উইকেট উড়িয়ে দিল। স্বপ্নাশিস দেখল বিপক্ষ উল্লাসে লাফাচ্ছে। যে বলে রান নেই সেই বলে পার্টনার কেন রান নিল ভাবতেই মনে হলো দোষ তার। সেই ওকে নির্দেশ দিয়েছিল চুরি করেও রান নিতে। মাথা নিচু করে যখন বেরিয়ে আসছে তখন প্রচুর হাততালি, কিন্তু সেটাই অসহ্য মনে হচ্ছিল। বেঞ্চিতে গিয়ে বসে চোখ বন্ধ করলো স্বপ্নাশিস। প্যাড খুলতেও ইচ্ছে করছিল না। অনেকেই কাছে এসে ওয়েল ডান বলে গেল, কিন্তু সে জানে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। একসময় হরিমাধব তার সামনে এলেন। দোষটা কার? মুখ থেকে হাত সরালো না সে। আমার। তোকে কতবার বলেছি যে বলে রান নেই সেই বলে রান নিতে চাওয়া মানে সুইসাইড করা। স্বপ্নাশিস চোখ খুলল না, জবাবও দিল না। হরিমাধব তা ধমকালেন, চোখ খোল, প্রবলেম ফেস করতে শেখ। চোখ বন্ধ করলেই সবকিছু এড়িয়ে যেতে পারবি? চোখ খুলল স্বপ্নাশিস, কিন্তু আমার জন্যে তো টিম। নেক্সট টাইম দেখা যাবে। আজই কলকাতা ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে না, শুধু আজকের অভিজ্ঞতাটা মনে রাখিস। হরিমাধব তার কথাগুলো বলতেই পাশ থেকে একজন বলল, স্বপ্ন তো অসীমের কলে রেসপন্স করেছে, ওর কি দোষ? হরিমাধব দাঁড়িয়ে গেলেন। এক্ষেত্রে ওর উচিত ছিল দাঁড়িয়ে থেকে অসীমকে আউট করে দেওয়া। নতুন ব্যাটসম্যানের চেয়ে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানের ক্রিজে থাকা টিমের পক্ষে অনেক জরুরি। তিনি দাঁড়ালেন না। তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে। অভিযানে বেরিয়ে দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল হয় না, অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই উপায় না থাকলে তাকে ফেলে রেখেই এগোতে হবে। এক্ষেত্রে দয়া মায়া ইত্যাদি ব্যাপারগুলো শুধুই প্রতিবন্ধকতা তৈরি করে। কোনো কোনো মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর হন, তাদের নিষ্ঠুর বলা হয়। ইতিহাস ওইসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে। ঠোঙার কাগজে ওইটুকুনি পড়তে পারল স্বপ্ন। আজকাল কলকাতার ঠোঙার ব্যবহার হয় না বললেই চলে। কেলুর মা কোনো জিনিস আনতে হলে কি করে ঠোঙায় নিয়ে আসে সেই জানে। লেখাটা কার কি বিষয়ে তা জানার উপায় নেই, কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল হুড়মুড় করে। চোখের সামনের নিষ্ঠুর মানুষগুলোর মুখ ভেসে উঠল। হিটলার, মুসোলিনি, হিন্দি ফিল্মের ভিলেন যে অর্থে নিষ্ঠুর, লক্ষ্য ছাড়া আর কিছুতেই যাদের মন ছিল না বা নেই, সেই অর্থে অবশ্য চৈতন্য বা বুদ্ধদেবকে ভাবা যায় না। যদিও তারা লক্ষ্যে পৌঁছবার জন্য সংসার ত্যাগ করেছিলেন, মায়া সরিয়ে দিয়েছিলেন মন থেকে। হঠাৎই পিতৃদেবের মুখ মনে এলো। জন্মাবধি সে এমন নিষ্ঠুর মানুষ আর দেখেনি। কোথায় লাগে হিটলার? তেমন ক্ষমতা পেলে তিনি সমস্ত পৃথিবী জুড়ে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাতেন। সাইবেরিয়া তো পুচকে জায়গা, কোনো দয়ামায়ার নাম নেই ওর অভিধানে, অথচ মানুষটিকে কেউ হিটলার বলবে না। পরিবারের বাইরের কাউকে আগ বাড়িয়ে আঘাত করেন না। আবার রামমোহনের, বিদ্যাসাগরের মতো আদর্শ অথবা বিবেকানন্দ কিংবা বুদ্ধদেবের মতো বিশালতা যে তার আছে এমন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়। তিনি শুধু নিষ্ঠুর মনে এগিয়ে চলেছেন, যদিও তার লক্ষ্য কি সেটা বোঝা যাচ্ছে না। সেই বড় ম্যাচের পরের সকালে প্র্যাকটিস থেকে ফেরা মাত্র তিনি বাঘের মতো গর্জন করলেন, এটা কি হচ্ছে? একে কি খেলা বলে? আর মাত্র 18 রান করার ধৈর্য তোমার রইল না? মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার ছেলে নও। হাসপাতালে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে, ওয়ার্থলেস। পিতৃদেব তার ক্রিকেট নিয়ে এই যে মাথা ঘামাচ্ছেন, এটাই স্বপ্নাশিসের কাছে এমন বিস্ময়কর যে সে কথা বলতে পারল না, কিন্তু তিনি বাঘের মতো তার দিকে তাকিয়ে আছেন। আনসার মি, বলো তুমি ওয়ার্থলেস কিনা? আপনিই তো বললেন। হ্যাঁ, আমি বলেছি এবং সেটাই শেষ কথা। তোমার পরম পূজনীয় পরদাদা বললেন ও তো কলেজের পরীক্ষায় 82 কখনো পাবে না, ক্রিকেটে পেয়েছে। আর একটি দৃষ্টান্ত, বইয়ের পোকা হয়ে থাকলেই যে পণ্ডিত হওয়া যায় না
তার প্রমাণ ঈশ্বর এ বাড়িতে চালান করেছে। যাকগে, যে ছোঁড়াটা তোমার কাছে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে আসে সে খেলেনি কেন? মিথ্যে কথা বলতে পারল না সে, সুযোগ পায়নি। তাই নাকি? যাকগে, তোমাদের টিম যিনি করেন তিনি দেখছি কিছুটা বুদ্ধিমান লোক। তোমাকেও বাদ দিলে পুরোটা বলতাম। গেট লস্ট। মাঝে মাঝে ইচ্ছে হয় পিতৃদেবকে জিজ্ঞাসা করবে তিনি তার সঙ্গে সবসময় ওই ভঙ্গি এবং ভাষায় কথা বলেন কেন। দাদার সঙ্গে কথা বলার সময় তাপ অবশ্যই থাকে, কিন্তু ঝাঁজ থাকে না। ভাষাও এ দেয়ালে ও দেয়ালে ঠোক্কর খায় না। ব্যঙ্গ করতে হলে তিনি বড়জোর ডাক্তারবাবু শব্দটি ব্যবহার করেন। ইচ্ছে হলেও স্বপ্নাশিস সাহসী হয়নি। এই মুহূর্তে সে পৃথিবীর অনেকেরই মুখোমুখি হতে পারে, এরই ফাস্ট বোলার, কিন্তু পিতৃদেব নয়। খেয়ে দিয়ে কলেজে বের হওয়ার সময় পিতৃদেবের পাশ দিয়ে যেতে যেতে সে আর চোখে দেখল খবরের কাগজটা তখনও খোলা, অর্থাৎ ওই কাগজে নিশ্চয়ই তার সম্পর্কে কিছু খবর বেরিয়েছে। প্র্যাকটিসে গিয়ে শুনেছিল 2-3টে কাগজে খুব লেখালেখি হয়েছে। একটা ইংরেজি কাগজ লিখেছে স্বপ্নাশিস আর আধ ঘন্টা ক্রিজে থাকলে বড় টিমকে প্রথম হারের স্বাদ পেতে হতো। ওর পার্টনারের দোষে ছেলেটাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। সিএবির উচিত এই ছেলেটার উপর নজর রাখা। পিতৃদেব যে কাগজ পড়েন সেটিও ইংরেজি এবং ঐতিহ্য বহনকারী। ওখানে কি লেখা হয়েছে জানতে হবে। এখন ওর সামনে গিয়ে কাগজ দেখতে চাওয়া মানে হ্যাংলামি, সেটা বুঝে গিয়েছে সে। কলেজ স্ট্রিটের মোড়ে বাসটা পৌঁছাতেই স্বপ্নাশিস তাকে দেখতে পেল। হ্যারিসন রোডে দাঁড়িয়ে আছে বাস বা ট্রাম ধরবে বলে। দেখা মাত্র সমস্ত শরীরে বিদ্যুৎ ছড়িয়ে গেল। সেই অনুভূতি ঠিক হতে না হতেই বাস অনেকটা এগিয়ে গেছে। বড়িকি মড়ি করে কিছু লোককে রাগিয়ে দিয়ে সে বাস থেকে প্রায় লাফিয়ে নামলো। বেশ কিছুটা পথ দৌড়ে ফিরে এসে বাস স্টপের দিকে তাকাতেই বুকটা কেমন হয়ে গেল। সে নেই। সে কি ভুল দেখেছিল? জোরে জোরে মাথা নাড়ল সে। কি হয়েছে? প্রশ্ন শুনে মুখ ফিরিয়ে দেখলো একজন প্রৌঢ় তাকে প্রশ্ন করছে। কেন, কি হয়েছে মানে? মাথা নাড়ছো একা একা, তাই জিজ্ঞাসা করছি। আপনি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? মিনিট 5। ওই স্টপে একটি মেয়ে সালোয়ার কামিজ পরে দাঁড়িয়েছিল, দেখেছেন? কি আশ্চর্য, আমি পথে ঘাটে মেয়ে দেখে বেড়াই নাকি? দুর্গা ঠাকুর দেখেন না, সরস্বতী? স্বপ্নাশিস দৌড়ে হাওড়া থেকে আসা একটা বাসের উঠে পড়ল। এখানে যখন দাঁড়িয়েছিল তখন নিশ্চয়ই শিয়ালদা স্টেশনে গিয়েছে ট্রেন ধরতে। বাসটা যদি তাড়াতাড়ি যায় তাহলে হয়তো প্ল্যাটফর্মে ঢোকার আগেই ওকে ধরতে পারবে, কিন্তু বাস ড্রাইভারের সম্ভবত কোনো তাড়া ছিল না। আমা স্ট্রিটের মোড়ে অহেতুক দাঁড়ালো। পূরবী সিনেমার সামনে যখন গড়াচ্ছে তখন স্বপ্নাশিস চেঁচালো, এটা কি হচ্ছে, বাস না গরুর গাড়ি? সিটে বসা একজন মন্তব্য করলেন, গরুর গাড়ি ভালো, আজকাল স্টেট বাস যা অ্যাক্সিডেন্ট করছে, তারা থাকলে ট্যাক্সি নিলেই হতো। ঝগড়া করতে পারতো, কিন্তু একটুও ইচ্ছে হলো না। ছবি ঘরের সামনে বাস থামতেই সে নেমে পড়ল। ফ্লাইওভারের নিচ দিয়ে এগিয়ে যাওয়া মানুষের দঙ্গল দেখতে দেখতে সে একসময় স্টেশনের সামনে চলে এলো। না, মেয়েটি কোথাও নেই। নিশ্চয়ই প্ল্যাটফর্মে ঢুকে গেছে। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে সে ভেতরে ঢুকে বোর্ডের দিকে তাকালো। নৈহাটি লোকাল ছাড়া কোন ট্রেন শ্যামনগরে যায়? একজন কালো কোটধারীকে প্রশ্ন করতে সে জানতে পারল মিনিট 20 পরে রানাঘাট লোকাল ছাড়বে 2 নম্বর থেকে। শ্যামনগরে যাওয়ার শেষ গাড়ি গিয়েছে আধ ঘন্টা আগে। খবরটা জানার পর একটু স্বস্তি হলো। না, কোনোভাবেই সে ট্রেন ধরে ফিরে যায়নি আজ। 2 নম্বর প্ল্যাটফর্মটা হেঁটেই দেখল স্বপ্নাশিস। না, মেয়েটি কোথাও নেই, কিন্তু গেল কোথায়? সে ট্রেনের নাম লেখা বোর্ডের নিচে চলে এলো। আরে আপনি কোথায় যাচ্ছেন? স্বপ্নাশিস দেখলেও তার কাছাকাছি বয়সের একটি ছেলে প্রশ্নটা করছে হাসি মুখে। কোথাও যাচ্ছি না। তাহলে এখানে কাউকে সি অফ করতে এসেছেন বুঝি? না বলতে গিয়ে সামলে নিল স্বপ্নাশিস। তাহলে স্টেশনে আসার আর কি কৈফিয়ত থাকতে পারে? সে মুখে কিছু না বলে মাথা নাড়ল। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার খেলা আমি দেখেছি। কোথায়? শ্যামনগরে। আপনাকে হায়ার করে নিয়ে গেছিল বাবলুদা। কালকেও তো আপনি দারুণ খেলেছেন। ছেলেটি অনাবশ্যক হাসল, এবং তখনই স্বপ্নাশিসের মনে হলো অবিলম্বে এর সঙ্গ এড়ানো দরকার। শ্যামনগরের ছেলে যখন, তখন মেয়েটিকে নিশ্চয়ই চেনে। ওর সঙ্গে থাকলে সে এগিয়ে গিয়ে কথা বলবে কি করে? ছেলেটি বলল, সেদিন আহির বেশি কিছু আহত হয়নি,
কিন্তু ওরা ওটাকে ইস্যু বানিয়ে গোলমাল করলো খেলা বন্ধ করতে। হেরে তো যেতই। আহির? তবে কি মেয়েটির নাম আহির? এরকম নাম তো সে কখনো শোনেনি। তাহলে উনি কেন প্রতিবাদ করলেন না? ও প্রতিবাদ করতে চেয়েছিল, ওর কপালে দেওয়ালে ধাক্কা লেগে বলটা এসেছিল। এটা যে নেহাতি অ্যাক্সিডেন্ট তা সবাই জানে, কিন্তু ওর মা রাজি হন। উনি নিষেধ করেছিলেন ওকে বাইরে বের হতে। পরে আহির আমাদের বলেছে। আপনার সঙ্গে পরিচয় আছে? বাহ, আমরা তো ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হচ্ছি। ও রোজ কলকাতায় পড়তে আসে, পড়াশোনায় খুব ভালো। স্বপ্নাশিস কথাগুলো শুনে এমন ভঙ্গি করলো যেন সে ওখানেই কথা শেষ করতে চাইছে, কিন্তু ছেলেটি সেটা বুঝল না। স্বপ্নাশিসের পাশে হাঁটতে লাগলো। ঠিক তখনই আহির প্ল্যাটফর্মে ঢুকলো। স্বপ্নাশিসের মনে হলো ঠিক সেদিনের মতোই তাজা দেখাচ্ছে ওকে। আর তারপরেই কপালে লাগানো ছোট্ট ব্যান্ডেড নজরে এলো। ওর পাশে একটি লম্বা ছেলে গল্প করতে করতে আসছে। ছেলেটিকে দেখতে অনেকটা অক্ষয় কুমারের মতো। আহির মুখ তুলে বোর্ড দেখে কিছু বলল ছেলেটিকে। ছেলেটি হাসল। স্বপ্নাশিস ভেবে পাচ্ছিল না কি করবে। এই অক্ষয় কুমারও কি শ্যামনগরের ছেলে? আহিরের সঙ্গে কি সম্পর্ক ওর? এখান থেকে চুপচাপ চলে যাওয়াই বোধহয় ভালো। এই আহির! পাশ থেকে চিৎকারটা ছুটে যেতে অবাক হয়ে তাকালো সে। তার সঙ্গে লেগে থাকা ছেলেটা হাত নেড়ে আহিরকে ডাকছে। আহির তাকালো। ওর চোখে বেশ খুশি ফুটে উঠল যেন। দ্রুত এগিয়ে আসছিল ও। সঙ্গে ছেলেটা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল একই জায়গায়। খিরে পাপি, তুই এখানে? এমনি বেড়াতে এলাম। টিটি ধরলে বুঝতে পারবি। ধ্যাত, সমীরের মাতলি নিয়ে এসেছি। একে দেখ, চিনতে পারছিস? আহির যে আগে লক্ষ্যই করেনি এমন ভঙ্গিতে দেখল। দেখে ঘাড় নেড়ে না বলল। সঙ্গে সঙ্গে মনটা কিরকম নিস্তেজ হয়ে গেল স্বপ্নাশিসের। তোর কপালে ব্যান্ডেড লাগাতে হয়েছে কেন? ও, বুঝতে পেরেছি। কিন্তু ওভাবে বলছিস কেন? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আমি যদি অসতর্ক হয়ে না দাঁড়াতাম তাহলে বলটা লাগতো না। কথাটা শেষ করে স্বপ্নাশিসের দিকে আহির এমনভাবে তাকালো যেন দোষটা তারই। স্বপ্নাশিস কথা খুঁজে পাচ্ছিল না। বাপি জিজ্ঞাসা করল, তোর সঙ্গে কে এসেছে? চিনি না। হাসলো আহির। চিনিস না মানে? ট্রাম থেকে নেমে হেঁটে আসছি, সঙ্গে এসে জুটল, গায়ে পড়ে আলাপ করলো। তুই অ্যালাউ করলি? বাহ, যতক্ষণ না আমার সঙ্গে অভদ্র ব্যবহার করছে ততক্ষণ আপত্তি করব কেন? তাছাড়া কেউ একজন সঙ্গে থাকলে আর কেউ বিরক্ত করতে আসে না। প্ল্যাটফর্মে ঢুকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যা শিখেছি সব ভুলে যাব। খুব বোকার মতো হাসলো আর তখনই তুই ডাকলি। ঘড়ি দেখলো আহির। এখনো ট্রেনটা আসেনি কেন? এসে যাবে, আমার খুব খিদে পেয়েছে, খাওয়াবি? বাপি জিজ্ঞাসা করল। আমাকে দেখলেই তোর খিদে পায় না? মাথা নাড়ল আহির। আমি এই ট্রেন মিস করব না। কলেজ স্ট্রিটে গিয়েছিলাম বলে আগের ট্রেনটা ধরতে পারিনি। তুই মায়েরে ভীষণ নিষ্ঠুর। উপরে রেস্টুরেন্টে গেলে সিগারেট খেতে পারতাম। এখানে খা। ধুর, কে না কে দেখবে, ঠিক খবর পৌঁছে যাবে পাড়ায়। উফ, ঠিক আছে, এরপরে নৈহাটিটা ধরবো কিন্তু। চল। সঙ্গে সঙ্গে বাপি পা বাড়ালো। স্বপ্নাশিস দাঁড়িয়েছিল চুপচাপ। ঘাড় ঘুরিয়ে আহির জিজ্ঞাসা করল, আপনি যাবেন না? আমি খানিক আগে ভাত খেয়ে বেরিয়েছি। ও, কোনো কাজ না থাকলে চা খেতে তো আসতে পারেন। আকবারই যেতে পারছিল না স্বপ্নাশিস। আমন্ত্রণ পেয়ে আনন্দিত হলো। ওরা প্ল্যাটফর্মের বাইরে এসে দোতলার সিঁড়ির মুখে পৌঁছানো মাত্র বাপি বলল, তোরা এগো, আমি সিগারেট নিয়ে আসছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আহির জিজ্ঞাসা করল, আপনি কি কোথাও যাচ্ছেন? না তো, কেন? বাহ, লোকে শুধু শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে নাকি? স্বপ্নাশিস অস্বস্তিতে পড়ল। সত্যি কথা কি অবস্থায় বলা যায়? আমি ভাবলাম আবার কোনো বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছেন কোথাও। না, আমি ওই খেপ খেলতে আর যাব না। খেপ মানে? একটা চালু কথা, পয়সা নিয়ে অন্য টিমে একাধবার খেলে দেওয়াকে খেপ খেলা বলা হয়। পয়সা না পেলে আক্ষেপ।
সেদিন শ্যামনগরে খেপ খেলছিলেন? না, আক্ষেপ, টাকা পাইনি। খেলা ভন্ডুল হয়ে গিয়েছিল বলে ওরা টাকা দেয়নি। আপনি কি শুধুই ক্রিকেট খেলেন? না, কলেজে পড়ি। সেদিন আপনার বন্ধু বলছিল আপনি বেঙ্গলে খেলবেন, তাই? চমকে তাকালো স্বপ্নাশিস। ওরা ততক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিল। সে অবাক হয়ে বলল, শ্যামনগরে যাওয়ার সময় আমরা যে একটা কামরায় ছিলাম সেটা মনে আছে আপনার? কেন থাকবে না, আপনারা তো সবাইকে শুনিয়ে কথা বলছিলেন। এখন রেস্টুরেন্ট মোটেই ফাঁকা নয়, প্রতিটি টেবিলেই অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছিল না ওঠার ইচ্ছে আছে। আহির বলল, যা, বাপির আর বসে খাওয়া হলো না, একটা কথা বলবো? নিশ্চয়। আপনি তো আগে কখনো আমাকে দেখেননি, নামও জানেন কিনা জানি না। ট্রেনে খানিকটা সময় এক কামরায় ছিলাম, শুধু তার জন্য আমার উপর অতটা রেগে গিয়েছিলেন কেন? আহির স্পষ্ট চোখে তাকালো। রেগে গিয়েছিলাম? হ্যাঁ, না হলে প্রতিটি বলকে আমাদের ব্যালকনিতে পাঠাবার চেষ্টা করতেন না? শুধু ওই চেষ্টার জন্য অন্যদিকে পাঠালে যে বলে রান পেতেন, সেই বল আমার দিকে পাঠাতে চেষ্টা করে পাননি? আপনি অস্বীকার করতে পারেন? শরীর বরফ হয়ে যাচ্ছিল স্বপ্নাশিসের। কোনো মতে বলল, বিশ্বাস করুন, আপনার উপর আমার কোনো রাগ নেই, রাগ থাকার কোনো কারণ নেই। আমারও তো তাই বক্তব্য। বাপি এলো। কিরে, জায়গা নেই? না, হাউসফুল। বাপি তাকালো। কোনার একটা টেবিলে দুটো ছেলে মেয়ে মগ্ন হয়ে কথা বলে চলেছে। সেদিকে তাকিয়ে বলল, কি এত গল্প করছে ওরা? তোর কি? পাশে 3টে চেয়ার খালি রয়েছে, চল গিয়ে জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবি? আমরা বসতে পারি কিনা। দাঁড়িয়ে তো খাওয়া যায় না, তাই আপনারা যদি গভীর ষড়যন্ত্রের প্ল্যান না করেন তাহলে এই টেবিলে বসতে পারি। ব্যাস, আয় তোরা। স্বপ্নাশিস দেখলো বাপি জায়গা দখল করল। ছেলেটাকে প্রথম প্রথম যত বোকা বোকা লেগেছিল, ও আদৌ তা নয়। আলাপ করার সময় নিশ্চয়ই একটু ভান করেছিল। বাপি হাত নেড়ে ডাকতেই ওরা এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। বসতেই বাপি আহিরকে জিজ্ঞাসা করলো, এই, তুই কখনো প্রেমে পড়েছিস? তার মানে? আমি তো পড়িনি, তাই পড়লে কেমন লাগে জানতে খুব ইচ্ছে হয়। খুব সরল গলায় বলল বাপি, মুখে এক ফোঁটা কৌতুক নেই। টেবিলটা যাদের দখলে ছিল, সেই ছেলে মেয়ে দুটো খুব অস্বস্তিতে পড়েছে প্রশ্নটা শুনেই বুঝতে পারল স্বপ্নাশিস। আহির বলল, তোর মতো একটা উল্লুকের প্রেমে কোনো মেয়ে পড়বে না, এটাই তো স্বাভাবিক। তুই আমাকে উল্লুক বললি? রেগে গেল বাপি। ঠিক বলেছি, তুই কখনো উল্লুক দেখেছিস? জবাব দিতে গিয়ে ভাবতে লাগলো বাপি। তারপর স্বপ্নাশিসকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি উল্লুক দেখেছেন? কিরকম দেখতে? ভাল্লুকের মতো? আহির হাসলো শব্দ করে। আয়নার সামনে গিয়ে দাঁড়া, দেখতে পাবি। এটা জমা থাকলো, বদলা এক সময় নেব। কিন্তু পাবলিক অর্ডার নিতে আসছে না কেন? কি খাবি তুই? এখন সব পাওয়া যাবে। টোস্ট আর চা। আমি শুধু চা। স্বপ্নাশিস বলল। বাপি চলে গেল কাউন্টারে অর্ডার দিতে। আহির বলল, ও একটু বেশি কথা বলে, কিন্তু মন খুব ভালো। আপনাদের আগে থেকেই পরিচয় ছিল? না, আজই আলাপ হলো। ওই এসে আলাপ করলো। কি বলল? ওই সেদিন খেলার কথা, আপনাকে আমি মেরেছিলাম। আপনি আমাকে মারেননি। একটু আগে আপনি বললেন আপনাকে লক্ষ্য করে বল হিট করেছি। আপনি দেখছি খুব ঝগড়ুটে। বাপি ফিরে এলো। যতক্ষণ ওরা রেস্টুরেন্টে ছিল ততক্ষণ বাপি কথা বলে গিয়েছে। আহির তাকে থামাবার চেষ্টা করেও পারেনি। খাবার এসেছে, শেষ হয়েছে, তারপরে বিল। পকেটে হাত দিয়েছিল স্বপ্নাশিস, এবং তখনই মনে পড়েছিল মাত্র 10 টাকা রয়েছে। ওই টাকায় হয়তো এখনকার বিল মেটানো যাবে, কিন্তু তারপর? কিন্তু সঙ্গে সঙ্গে বাপি বাধা দিল। না দাদা, আপনি নয়, আপনাকে অন্য একদিন বধ করব। আজ আহির দাম দেবে, তাই কথা হয়ে আছে। স্বস্তি পেল স্বপ্নাশিস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিচে নামতেই আহির বলল, তাড়াতাড়ি পা চালা, ট্রেন ছেড়ে দেবে। ওরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। তোদের সঙ্গে খানিকটা হেঁটে থেমে গেল স্বপ্নাশিস। সে কেন যাচ্ছে? তার তো যাওয়ার কথা নয়। তাকে থামতে দেখে আহির দাঁড়ালো। আমি
বিদ্যাসাগর মর্নিংয়ে পড়ি, ইচ্ছে হলে ওখানে আসতে পারেন বলেই ছুট লাগালো। ট্রেনটাকে ওদের তুলে নিয়ে চলে যেতে দেখলো স্বপ্নাশিস। গাড়ির কামরা মিলিয়ে যেতেই মনে হলো পুরো স্টেশন ফাঁকা। এতক্ষণ যে জীবনটা টগবগিয়ে উঠেছিল তা চলে যাচ্ছে শ্যামনগরে। চারপাশের মানুষজন, মাইকের আওয়াজ সব যেন নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। অথচ তার ভালো লাগছিল। আহির, আহির মানে কি? শব্দটা খুব চেনা চেনা, অথচ অর্থটা তার জানা নেই। কিন্তু তার মনে হলো আজ এখন থেকে তার জীবনটা অন্য রকম হয়ে গেল। খানিকটা প্ল্যাটফর্ম দৌড়ের ভঙ্গিতে এগিয়ে গিয়ে সে হাত চালালো। ছিমছাম একটা স্কোয়ার কাট। বিকেলে বেশ কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর হরিমাধবদা বললেন, কাল থেকে তোদের কয়েকজনকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ম্যাচ না থাকলে 4 জন করে সপ্তাহে 2 দিন যাবি। মোহনবাগান লেনের অশোক গাঙ্গুলি বাড়িতে একটা ভালো জিমনাসিয়াম করেছে। ও আমাকে কথা দিয়েছে তোদের 2 ঘন্টা করে ব্যবহার করতে দেবে, ঠিক আছে? একটা ভালো জিমের অভাব এদিকে অনেক দিনের। হরিমাধবদা প্রায়ই সে কথা বলেন। বিদেশে, এমনকি মুম্বাইতেও প্লেয়াররা নিয়মিত জিমে যায়। খবরটা শুনে ওদের প্রত্যেকেই খুশি হলো। আজকাল ক্রিকেট আর দুধুভাতু খেলা নয়। একজন ব্যাটসম্যান কত রান করলো সেটাও যেমন লক্ষ্য করা হয়, কত রান বাঁচালো সেটাও হিসেবে আনা হয়। তাই একজন ভালো ফিল্ডারের শরীর ফুটবলার বা হকি প্লেয়ারের মতো গতিশীল হতেই হবে। শরীরের কোনো অংশেই জড়তা থাকলে চলবে না। পঙ্কজ রায়, বিনু মানকর ব্যাটে যত রান পেয়েছেন তার সিকি রান বিপক্ষকে দিয়েছেন ফিল্ডিংয়ের দুর্বলতার জন্য। 50 রান করা ব্যাটসম্যানের হাত গোলে 2বার বল বেরিয়ে গেলে টিম থেকে বাদ হয়ে যাওয়া আজ খুব স্বাভাবিক ঘটনা, যা 30 বছর আগে ভাবা যেত না। প্র্যাকটিস শেষ করে সুব্রতর পাশে বসেছিল স্বপ্নাশিস। আজ খুব খিদে পাচ্ছে। এখনো ছুটে বাড়িতে গেলে বিকেলের জলখাবার পেলেও পাওয়া যেতে পারে। সে সুব্রতকে বলল, এই, তোর কাছে টাকা আছে? কেন? খিদে পেয়েছে, খেতাম। কি খাবি? রোল। ফরেপুকুরে মোড়ে সে দোকানটা চল। পেছন থেকে হরিমাধবদার গলা পাওয়া গেল, না না, ওসব খেতে যাস না। খিদে পেয়েছে যখন তখন আমার ওখানে চল, আয়। ওরা একটু অবাক হলো। সাধারণত কাউকে বাড়িতে ডাকেন না হরিমাধবদা। ভাইয়ের সঙ্গে থাকেন জানা ছিল, কিন্তু হরিমাধবদার দুটো ঘর একদম আলাদা। ওদের বসতে বলে পাশের ঘরে চলে গেলেন। ঘরের 3টে আলমারি জুড়ে বই আর বই, এবং সবগুলোই ক্রিকেট নিয়ে। বাংলা এবং ইংরেজি বইগুলোতে ক্রিকেট জীবন ঠাসাঠাসি হয়ে রয়েছে। ওপাশে একটা রেকর্ড প্লেয়ার। স্বপ্নাশিস এগিয়ে গেল। টেপ রেকর্ডার এসে রেকর্ড প্লেয়ারের জায়গা দখল করে নিয়েছে। আজকাল আর কাউকে রেকর্ড বাজাতে দেখা যায় না। কৌতূহলী হয়ে রেকর্ডের স্টক দেখছিল সে। সুব্রত পেছন থেকে বলল, হাত দিস না, দেখলে রেগে যাবে। আমাদের বাড়িতে ওসব আছে। হেমন্ত, সন্ধ্যা, মানবেন্দ্র, বাবা এখনো শোনে। তোদের বাড়িতে নেই? বাবা সঙ্গীত ভালোবাসেন এমন প্রমাণ এখনো পাইনি। তোর বাবা ফুল বা শিশুকে ভালোবাসেন? সেরকম কিছু দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে তো ভদ্রলোক মানুষ খুন করতে পারেন। বলেই খুক খুক করে কাশল সুব্রত। কথাটা শুনতে ভালো না লাগলেও প্রতিবাদ করল না স্বপ্নাশিস, কারণ ওই বিখ্যাত লাইনটা তার জানা। রেকর্ড দেখতে দেখতে সে আবিষ্কার করল ওগুলোর সবকটাই শাস্ত্রীয় সঙ্গীতের। হয় খেয়াল, নয় সেতার কিংবা সরোদের। এই ব্যাপারটা সে বিন্দু বিসর্গ বোঝে না। এই সময় হরিমাধবদা ঘরে এলেন। রেকর্ড দেখছো? ক্লাসিক্যালে ইন্টারেস্ট আছে? ওরে বাবা! সুব্রত বলল, ওসব বুঝতেই পারি না। বুঝতে চেষ্টা করো না বল। ধরো খুব ভোরে কেউ ভাইরও বাজাচ্ছে সানাইয়ে। প্রকৃতির দিকে তাকালে তোমার মনে আনন্দ আসবে। দেখবে কানে যা শুনছো আর চোখে যা দেখছো তা কি করে একাকার হয়ে যাচ্ছে। দিন রাতের বিভিন্ন সময় অনুযায়ী এক এক রকমের রাগ রাগিনী। তাছাড়া ঋতু অনুযায়ী রাগ, মনের অনুভূতি অনুযায়ী রাগ। এসব বিশ্বাস সমুদ্রের মতো। একবার ইন্টারেস্ট পেলে সাঁতার না কেটে উপায় নেই। এই রেকর্ডটা শোনো। হরিমাধবদা একটা রেকর্ড চালু করলেন। বাজনা শুরু হলো। তোমাদের কোনো অস্বস্তি হচ্ছে? স্বপ্নাশিস অবাক হলো।
কিরকম? এটা এখন বাজার কথা নয়। এখন কেউ আহির ভাইরও বাজাবে না। ভোরের সুর সন্ধ্যায় বাজলে অস্বস্তি হবেই। চমকে তাকালো স্বপ্নাশিস। কি বাজাবে না বললেন? আহির ভাইরও। আহির মানে কি? কিরকম রিমঝিম সুর বাজতে লাগলো স্বপ্নাশিসের রক্তে। আমার যতদূর মনে হয় আরম্ভ বা প্রথম এইরকম কিছু হবে। নান্দি। স্বপ্নাশিসের মনে সেই ঝকমকে মুখটি চলকে উঠল। এখন এই মুহূর্তে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনের মাঠ দেখছে। এখন কি শ্যামনগরের সন্ধে নেমে গেছে? আজ সে এমন কোনো ব্যবহার করেনি যাতে মনে হয় স্বপ্নাশিস সম্পর্কে আলাদা কোনো ভাবনা ভাবতে পারে। তাই কি যে ছেলেটা ওর সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে ঢুকেছিল তাকে নিশ্চয়ই কলেজে দেখা করতে বলেনি? কাজের লোক এই সময় চিকেন চাউমিন নিয়ে এলে সাগ্রহে হাত বাড়ালো স্বপ্নাশিস। আজকের মতো এখানেই শেষ করছি মনের মতো মন এই উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগছে জানাবেন। আর আমার পাঠ করা আমার চ্যানেলে অন্যান্য যে গল্প উপন্যাসগুলি রয়েছে আপনারা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে শুনতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।